আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিপূর্বে আমাদের কয়েকটি ক্লাস চলে গিয়েছে, আর আজকেও তার ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করেছি আমাদের আরেকটি ক্লাস। সেটা হলো ধাতু, প্রকৃতি প্রত্যয়, বাক্য প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব এবং বচন। আজকে আমরা একসাথে সবগুলো টপিক শেষ করব। সে পর্যন্ত আপনারা থাকবেন। শুরুতে আমরা আজকে ধরছি ধাতুটা, কারণ প্রকৃতি প্রত্যয় পড়ার আগে আগে জানতে হবে ধাতু। এই জন্য আমরা ধাতু সম্পর্কে আগে একটু জানবো। আমরা দেখি যে ধাতুর জিনিসটা কি, অথবা ধাতুটা কয় প্রকার এবং কীভাবে আসছে। শুরুতেই ধাতু। করে এর মূল হয়েছে কর, ধরে এর মূল হলো ধর, করে এর মূল হলো কর, ধরে এর মূল হলো ধর। এই যে ক্রিয়া আছে, এই যে ক্রিয়া, এই ক্রিয়ার মূল হলো ধাতু। আবার বলছি, ক্রিয়ার মূল যেটা ধাতু হবে সেইটা। করে হলো একটা ক্রিয়া, এর মূল হয়েছে কর, ধরে হলো একটা ক্রিয়া, তার মূল হলো ধর। তার মানে ক্রিয়ার মূল যেটা ধাতু হবে সেটা, বাস। তার মানে ধাতুটা আমরা চিনতে পারলাম যে ধাতু জিনিসটা কি, ওটা ক্রিয়ার মূল, এটা ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ওকে, এরপর আমরা চলে যাব এখন ধাতু কত প্রকার, অর্থাৎ ধাতু কয় প্রকার, কী কী ধাতু সম্পর্কীয় যা থাকবে সব 3 প্রকার। লিখে রাখতে পারেন, ধাতু সম্পর্কীয় যা থাকবে সব 3 প্রকার। ধাতু 3 প্রকার। ধাতু সম্পর্কীয় যা থাকবে সব 3 প্রকার, যেমন মৌলিক, সাধিত, যৌগিক। আচ্ছা, মৌলিকটা কি? মৌলিকটা মানে হচ্ছে মূল, অর্থাৎ উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ না, সেটা না। আমরা যেটা পড়ছিলাম আপনারা দেখছিলেন যে শব্দ টপিক্সের ভিতর, সেটা না। আর মৌলিকটা কি? মৌলিক মানে হচ্ছে মূল, অর্থাৎ যা আছে তাই থাকবে, সেটা হচ্ছে মূল। মৌলিক মানে হচ্ছে মূল। এই মৌলিকটা হলো আবার 3 প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত, একটা বিদেশি। বাংলাটা কি? বাংলা জিনিসটা কি? বাংলা ধাতু। ওকে, বাংলা ধাতু কয়টা? আবার 20টা আছে। বাংলা ধাতু কয়টা আছে? 20টা। বাংলা ধাতু কয়টা? 20টা। 20টি। 20টি কি কি? কাঠ, কাদ, জান, নাচ, আখ, কর, কিন, কহ, খা, ঘর, ঘষ, বাদ, বুঝ, থাক, শুন, রাখ, বুঝ থাক শুন রাখ, হাস, দেখ, ধর, পর। আবার বলছি, খেয়াল করেন। কাট, কাদ, জান্নাচ, আক, কর, কিন, কহ, খা, গর, গস, বাদ, বুঝ, থাক, শুন, রাখ, হাস, দেখ, ধর, পর। এখানে 20টা আছে। 1 2 3 4 5, 5 5 25, 5টা, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20টা। ওকে, তাহলে বাংলাতে করে বলেন তো 20টা। বাংলাতে 20টা কি কি? আমি আরেকটু মুখস্থ রাখার জন্য একটু মনে রাখাই সিস্টেমটা কি। প্রথমে কাঠ, অর্থাৎ কাঠ কেটে ফেলবে। কাঠ কেটে ফেলার পর আপনার যান নাচবে। যান নাচার পরে তখন আপনি আক করে থাকবেন। কী করে? আক করে। যখন আক করে থাকবেন তখন আপনি মুখ দিয়ে কথা আসবে চাইনিজ ভাষার মতো, কিন কহ, কিন কহ। তখন আপনি গৃহিণী এসে বলবে খা ঘর। কোথায়? খা ঘর। এবারে কি বলে? ঘষ বাদ, আবার গসাবাদিস। এবারে কি বলবে? বুঝে থাক, শুন রাখ, হাঁসটা দেখ, দেখে ধর, তারপরে পর। এটা হচ্ছে বাংলা ধাতু, এখানে 20টা। আবার বলছি, কাট, কাদ, জান্নাচ, আক্কর, কিন, ক, খাগর, গস বাদ, বুঝ থাক, শুন রাখ, হাস দেখ, ধর পর। এগুলো যে বাংলা ধাতু আছে, এই 20টা হলো বাংলা ধাতু। এই 20টা হলো কি বলেন তো? বাংলা ধাতু। ওকে, এই 20টা বাংলা ধাতু, বাস।
এইগুলা এসে মৌলিক মৌলিক আসছে আবার তিনটা আমি বলছিলাম প্রথমে ধাতু সম্পর্কীয় যা থাকবে সব তিন প্রকার ধাতু মৌলিক সাধিত যৌগিক মৌলিকটাও তিন প্রকার বাংলা সংস্কৃত এবং বিদেশি বাংলাটা হলো কাটকাদ জান্নাচ আকর কিনক খাগর গসবাদ বুস্থাক শুনরাগ হাঁস দেখ ধরপর এগুলো হচ্ছে বাংলা ধাতু সংস্কৃতটা কি সংস্কৃতটা হচ্ছে যে সংস্কৃত আপনারা জানেন যে সংস্কৃতটা আমরা সংস্কৃত কৃতপত্র যখন পড়াবো তখন আমরা দেখাবো যে সংস্কৃতগুলা কী কী যেমন হচ্ছে ক্রি যেমন হচ্ছে শ্রু যেমন হচ্ছে বচ এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু রাইট বিদেশিটা কি বিদেশি জিনিসটা কি বিদেশিটা হলো যে আপনার মাথা রাখতে হবে বিদেশি হচ্ছে যে মাগ অথবা মাং আর তারপর হচ্ছে লটক এরকম কিছু বিদেশি ধাতু আছে এই ধাতুগুলো একটা মশা রাখতে হবে বিদেশি অল্প কয়েকটা ধাতু আছে বাস তারপরে এগুলো সুন্দর করে আরও ভালোভাবে আছে বইতে অথবা আমি যে লেকচার শিট দিয়ে দেবো সেই লেকচার শিটে পাবেন ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমি আবার বলছি ধাতু সম্পর্কে যা থাকবে সব তিন প্রকার মৌলিক সাধিত এবং যৌগিক মৌলিকটা তিন প্রকার বাংলা 20টা ধাতু আমরা এখন বললাম সংস্কৃত হচ্ছে ক্রি শ্রু বচ তারপরে হচ্ছে যে আরও এরকম আছে গম তারপরে হচ্ছে যে এরকম মানে যা আছে যা দেখবেন আপনার সামনে সবগুলোই সংস্কৃত বিদেশি বিদেশি হচ্ছে কি মাঘ লটক ইত্যাদি ওকে এবার সাধিতটা কি সাধিত হলো আবার তিন প্রকার আমি বলছিলাম ধাতু সম্পর্কে যারা সব তিন প্রকার মনে আছে তো সাধিত আবার তিন প্রকার কি কি একটা হচ্ছে নাম সাধিত একটা প্রযোজক সাধিত একটা কর্মবাচ্য সাধিত কর্মবাচ্য ওকে নাম সাধিত প্রযোজক সাধিত কর্মবাচ্য নাম সাধিত এটা কি নামটা হলো বিশেষ্য বিশেষণ এবং অনুকারের পরে বিশেষ্য বিশেষণ ও অনুকারের পরে কিসের পরে অনুকার অনুকার প্লাস আ মানে বিশেষ্য এবং বিশেষণ এবং অনুকারের পরে যদি আ আসে বিশেষ্য এবং বিশেষণ এবং অনুকারের পরে যদি আ আসে তখন সেটা হয়ে যাবে নাম সাধিত কি সাধিত নাম সাধিত প্রথমে বলছি আমি খেয়াল করবেন মৌলিক মানে হয়েছে যে আমরা কাটকাট জান্নাচ আক্কর কিনকহ খাগর গসবাদ বুস্থাক শুনডাক হাঁস দেখ ধরপর এগুলা এখন মৌলিকের সাথে যদি আমরা আ যুক্ত করি যেমন কাটা যেমন জানা যেমন হাসা যেমন দেখা আ হয়েছে যদি মৌলিকের সাথে আমরা আ যুক্ত করি সেটা হয়ে যাবে সাধিত সেটা কি হয়ে যাবে সাধিত তার মানে মৌলিকের সাথে প্লাস আ দিবেন কি দিবেন আ সমান সমান কি হয়ে যাবে সাধিত কি হয়ে যাবে সাধিত খেয়াল করবেন মৌলিক ধাতুর সাথে যদি আপনি আ যুক্ত করেন সেটা কি হয়ে যাবে সাধিত হয়ে যাবে এই আটা তিনভাবে হয় মানে আ সাধিত তিনভাবে একটা নাম একটা প্রযোজক একটা কর্মবাচ্য নামটা কি নামটা হলো বিশেষ্য বিশেষণ ও অনুকারের সাথে যদি আ যুক্ত হয় বিশেষ্য বিশেষণ ও অনুকারের সাথে যদি আ যুক্ত হয় সেটা হয়ে যাবে কি নাম সাধিত কি সাধিত নাম ওকে এবার খেয়াল করবেন সেটা কীভাবে নাম সাধিত হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি খেয়াল করবেন অনুকার মানে আপনারা জানেন যে অনুকার মানে আওয়াজ অনুভূতি যেমন আওয়াজ অনুভূতি কিটা আমি বলছি টন টন করা অনুভূতি করছে এটা হচ্ছে অনুকার আমি যদি বলি যে ভন ভন করা ভন ভন হচ্ছে আওয়াজ হচ্ছে এটা হচ্ছে অনুকার এটা কি অনুকার আওয়াজ অনুভূতি যেটা অনুকার হবে সেটা যেমন ভন ভন আছে ভন ভন হয়েছে অনুকার তার সাথে আসছে ভন ভন এটা হচ্ছে অনুকার তার সাথে যদি আমি আ যুক্ত করি ভন ভনাচ্ছে এই যে আটা যুক্ত করেছি ভন ভনাচ্ছে এটাই হয়েছে সাধিত এটা কি হয়েছে সাধিত আচ্ছা আমরা দেখবো এটা কোন সাধিত নাম সাধিত নাকি প্রযোজকের নাকি কর্মবাচ্য আচ্ছা দেখি ভন ভনাচ্ছে এখানে যে আটা আসছে এই আটা আসছে কিসের পরে ভন ভনের পরে তো ভন ভনটা কি এখানে অনুকার ওয়াও অনুকারের সাথে যদি আসে তাহলে সেটা হয়ে যাবে কি নাম সাধিত কি সাধিত বলেন তো নাম সাধিত ব্যাস আমরা তাহলে নাম সাধিত পাইছি আমরা বলছি বিশেষ্য বিশেষণ বা অনুকারের সাথে যদি আ যুক্ত হয় সেটা হয়ে যাবে নাম সাধিত কি সাধিত নাম তাহলে নাম সাধিত আমাদের কমপ্লিট আর আমরা দেখি যে আটা আর কোথায় আসে প্রযোজকের সাথে আ আসে তো প্রযোজকটা কি মা শিশুকে চাঁদ দেখায় অর্থাৎ কাজটি যখন একজন আরেকজনের মাধ্যমে করাচ্ছে কাজটি যখন একজন আরেকজনের মাধ্যমে সম্পন্ন হয় তখন সেটা হয়ে যাবে প্রযোজক সেটা কি হয়ে যাবে প্রযোজক যেমন মা শিশুকে চাঁদ দেখায় কাজটা কি শুধু মা করতেছে না শিশুর মাধ্যমে মা শিশুর মাধ্যমে একজনের মাধ্যমে আমি তোমাদেরকে পড়াই দেখো পড়া এর সাথে আ আছে কি নাই পড়া থেকে পর ছিল কি পর হয়ে গেছে কি আ হয়েছে কি পড়াই আ আসছে
তার মানে আটা কোথায় আসে? শেষে। কিসের সাথে? মৌলিকের সাথে আসে পড়া। এখন কথা হচ্ছে এটা কি নাম হবে আটা, নাকি প্রযোগ হবে, নাকি কর্মবাচ্য হবে? আমি তোমাদেরকে পড়াই। ওয়াও, কাজটি যদি একজন আরেকজনের মাধ্যমে সম্পন্ন হয় তাহলে সেটা হয়ে যাবে প্রযোজক। সেটা কি হয়ে যাবে? প্রযোজক। এখন আমি উদাহরণটা কি দিয়েছিলাম মনে আছে আপনাদের? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। দেখ, দেখের সাথে একটা আ, দেখ, এই যে আ, দেখাচ্ছে। বলেন, এই খেয়াল করেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই যে আটা দেখতে পাচ্ছেন, এই আটা হচ্ছে সাধিত। এই আটা কি বলেন তো? সাধিত। এখন কোন সাধিত? নাম নাকি প্রযোজক নাকি কর্মবাচ্য? প্রযোজক। কেন প্রযোজক? কারণ কাজটি একজন আরেকজনের মাধ্যমে কাজটি করছে, সম্পন্ন হচ্ছে, তার নাম হলো প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আটা হচ্ছে, এটা হচ্ছে প্রযোজক। এটা কি হয়ে যাবে? প্রযোজক, সাধিত। কি সাধিত? এটা প্রযোজক। তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা কি হবে? আটা কি হবে? প্রযোজক সাধিত। সাধিত তো অবশ্যই তো কোন সাধিত? প্রযোজক সাধিত। এরপর আমি যদি বলি যে কর্ণবাচ্য জিনিসটা কি? কর্ণবাচ্য, যা কিছু হারায় কিন্নি বলে কেষ্টা বেটাই চোর। মনে আছে আপনাদের একটা উদাহরণ? যা কিছু হারায়, এই যে আবার আসছে, হারার পরে আসছে, আবার যা কিছু হারায়, হারার পরে হার আসলে কি? হার, এরপর আসছে হারায়। যা কিছু হারায়, হার এরপরে আসছে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। মানে আমার এই ঘরে আমার যা কিছু হারায় আমার গিন্নি বলে এই কেষ্টা বেটাই চোর। আচ্ছা, এই যে কথাটা, সে কি একজন আরেকজনের মাধ্যমে সম্পন্ন করছে? না। সেই কথাটা কি বিশেষ অনুকারের সাথে যুক্ত এরকম হয়েছে? না। তাহলে কথাটা কি? তাহলে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। অর্থাৎ আমার এই ঘরে আমার যা কিছু হারায় গিন্নি আমাকে বলে কেষ্টা বেটাই নাকি চোর। অর্থাৎ নিজের অনুভূতি যদি নিজে প্রকাশ করে সেটা হয়ে যাবে কর্ণবাচ্য। কীভাবে? যেমন পাঞ্জাবিটা দেখতে ভালো দেখায় না, দেখ থেকে দেখা। পাঞ্জাবিটা দেখতে ভালো দেখায় না, আসছে। আচ্ছা, আটা আসছে, ওয়াও, তার মানে হয় নাম হবে, নয় প্রযোজক হবে, নয় কর্মবাচ্য। ও, পাঞ্জাবিটা দেখতে ভালো দেখায় না, ও আচ্ছা, নিজেরটা নিজে প্রকাশ করছি, অর্থাৎ নিজের অনুভূতি নিজের প্রকাশ করছি, এটা কর্মবাচ্য ধাতু। কি ধাতু? এটা কর্মবাচ্য ধাতু। তার মানে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এখানে হার আছে ক্রিয়া, সবসময় তাকাবেন। আমি বলছিলাম একবার ধাতু মানে ক্রিয়ার দিকে তাকাইতে হবে। কার দিকে? ক্রিয়ার দিকে বারবার তাকাইতে হবে। ক্রিয়ার দিকে বারবার তাকাইতে হবে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। হারা কর্মবাচ্য ধাতু। কি ধাতু? কর্মবাচ্য। আচ্ছা, কর্মবাচ্য সাধিত ধাতু। কি ধাতু? সাধিত। তার মানে আমাদের মৌলিক শেষ, সাধিত শেষ। বাকি আছে কি এখন? যৌগিক। বাকি আছে কি বলেন তো? যৌগিক। তার মানে আমি আবার বলছি মৌলিক, সাধিত। আবার বলছি, খেয়াল করেন, ধাতু সম্পর্কে যা থাকবে সব 3 প্রকার: মৌলিক, সাধিত এবং যৌগিক। মৌলিকটা হলো 3 প্রকার: বাংলা, সংস্কৃত এবং বিদেশি। বাংলাটা হলো 20টা: কাটকাদ, জান্নাচ, আক্কর, কিনক, খাগর, গসবাদ, বুঝথাক, শুনরাগ, হাসদেক, ধরপর। এরপর হচ্ছে যে সংস্কৃতগুলো আছে কি? ক্রি, শ্রু, বজ, এরকম যেগুলো সামনে আরও আছে। সংস্কৃত কৃতপত্র যখন পড়াবো ধাতুগুলো দেখবেন, এগুলো সংস্কৃত ধাতু, একটু পরে দেখাচ্ছি। বিদেশিগুলো আছে মাগ, লটক, এরকম বিদেশি আছে, ইত্যাদি কয়েকটা আছে। আচ্ছা, তার মানে মৌলিকটা আমাদের শেষ। মৌলিকটা আমাদের কি? শেষ। আচ্ছা, মৌলিক শেষ। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? সাধিত। তো সাধিতটা কি ছিল? মৌলিকের সাথে যুক্ত করে সেটা সাধিত হয়েছে। তো আটা কীভাবে হয়েছে? কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে যে নাম এটা প্রযোজক এটা কর্মবাচ্য তো নাম আটা কি? যদি বিশেষণ এবং অনুকারের সাথে যদি যুক্ত হয় সেটা হয়ে যাবে নাম সাধিত। তাই যেমন দেখি তো, ভন ভন আওয়াজ হয়েছে, অনুকার। এটা এর সাথে আসে, ভন ভন আছে, এটা হচ্ছে অনুকার, অর্থাৎ এটা হচ্ছে নাম সাধিত। ওকে, তারপর দেখেছো মা শিশুকে চাঁদ দেখায়। মানে কাজটি যদি একজন আরেকজনের মাধ্যমে সম্পন্ন হয় এবং ক্রিয়ার সাথে যদি ধাতুর সাথে যদি আসে সেটা হয়ে যাবে প্রযোজক সাধিত। দেখা, দেখ থেকে দেখা, প্রযোজক সাধিত, শেষ। এরপর যদি এমন হয় যে নিজের অনুভূতি নিজের প্রকাশ করে, যেমন পাঞ্জাবিটা দেখতে ভালো দেখায় না, দেখ থেকে দেখায় না, আসে, এটা হচ্ছে সাধিত। কেমন সাধিত? কর্মবাচ্য সাধিত। কেন কর্মবাচ্য সাধিত? কারণ নিজের অনুভূতি নিজে প্রকাশ করছে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। আমার এই ঘরে আমার যা কিছু হারায় আমার গিন্নি বলে আমার নাকি কেষ্টা বেটাই নাকি চোর। তার মানে এগুলো হচ্ছে যে প্রযোজক সাধিত, নাম সাধিত, কর্মবাচ্য সাধিত। তারপরে সাধিত 3 জায়গায় যে আটা আসে, আটা, এই 3টা আমরা শেষ করে ফেললাম। বাস,
তো বাকি আছে কি এখন যৌগিক। যৌগিকটা কি? যৌগিকটা হচ্ছে যে যৌগিক ধাতু যার নাম সংযোগমূলক তার নাম। যৌগিক ধাতু যার নাম সংযোগমূলক ধাতু তার নাম। যৌগিক ধাতু এবং সংযোগমূলক ধাতু হচ্ছে একই জিনিস। যৌগিক ধাতু সংযোগমূলক ধাতু একই, সংযোগমূলক করছে, সংযোগ করবে, সংযোগ। যেমন কি এই ধাতুগুলো কি হতে পারে, যেমন আমি যদি বলি সাবধান, সাবধান হ, এই যে হটা একটা ধাতু, এটা সংযোগ করছে। এটা কি এমন হয়েছে যে সাবধানে, সাবধানতা, সাবধানাচ্ছে, মানে সাবধানের সাথে যুক্ত আছে কোনো কিছু না, এটা হচ্ছে সংযোগ করেছে সাবধান হ, এই হটা হয়েছে যে যৌগিক ধাতু। বাজারে যাও, বাজারে যাও, এই যাওয়াটা হয়েছে ক্রিয়া। অর্থাৎ এই যে ক্রিয়াটা আছে, যদি ক্রিয়ার পূর্বে যদি ক্রিয়া না হয়, ক্রিয়ার পূর্বে ক্রিয়া হয় নাই, বাজারে যে ক্রিয়া হয় নাই, সাবধানে যে ক্রিয়া হয় নাই, অর্থাৎ যদি শেষে যুক্ত থাকে যে ক্রিয়াটা, ক্রিয়ার পূর্বে যদি ক্রিয়া হয় সেটা না, যদি ক্রিয়ার পূর্বে ক্রিয়া না হয়, যেমন সাবধান হ, বাজারে যাও, অঙ্কটা করো, এই যে করো, হ, যাও, এই যে ক্রিয়াগুলো যুক্ত আছে একসাথে, সংযোগ আছে, সংযোগ, এটার নাম হচ্ছে সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু। যৌগিক ধাতু যার নাম সংযোগমূলক তার নাম। আশা করি আপনারা যৌগিক ধাতুটা বুঝতে পারি। আর কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে যে তাহলে আমাদের ধাতু ইতিমধ্যে 3 প্রকার শেষ, তাতে আমাদের 3 প্রকার ধাতুই আমাদের শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমি আবার বলছি ধাতু সম্পর্কে যা থাকবে সব 3 প্রকার। আর ধাতুটা কি? ক্রিয়ার মূলকে ধাতু বলে, রাইট? আচ্ছা, প্রযোগ আবার বলছি ধাতু সম্পর্কে, মৌলিক, সাধিত, যৌগিক। মৌলিকটা হচ্ছে যে মূল, এটা 3 প্রকার। আবার এটা হচ্ছে যে বাংলা, একটা সংস্কৃত, একটা বিদেশি, শেষ। এরপরে চলে যাচ্ছি আমরা সাধিত, মানে মৌলিকের সাথে আসছে সাধিত। সাধিত আটা আবার 3 প্রকার, একটা নাম, একটা প্রযোগ, একটা কর্মবাচ্য, এটাও শেষ। তারপরে হচ্ছে যে যৌগিক ধাতু। যৌগিক ধাতু যার নাম সংযোগমূলক তার নাম, এটা সংযোগ করবে। যেমন সাবধান হ, এই যে হটা, এটা হচ্ছে যে সংযোগ করছে, সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু। ধাতু আমাদের টপিক শেষ। আমরা একটা টপিক আমাদের ইতিমধ্যে ক্লোজ। তবে হ্যাঁ, এখানে আরও কিছু জিনিস পড়া আছে, সেটা হচ্ছে যে যেমন আমি যদি বলি ধাতু ভিতরে, যেমন অসম্পূর্ণ ধাতু বা অজ্ঞাতমূলক ধাতু আর কি, যেটাকে বলে অজ্ঞাতমূলক। অসম্পূর্ণ ধাতু আছে 5টা, আবার ছিল অসম্পূর্ণ ধাতু। কী কী এগুলো ছিল? আ, আচ, ন, বট, থাক, এই 5টা। এই 5টা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। কি কি? আ, আচ, ন, বট, থাক। আ, আচ, ন, বট, থাক। আ, আচ, ন, বট, থাক, এই 5টা অসম্পূর্ণ ধাতু। অসম্পূর্ণ ধাতু 5টা কি কি? আবার খেয়াল করবেন, আ, আচ, ন, বট, থাক। আবার বলছি, অসম্পূর্ণ ধাতু 5টা কি কি? আ, আচ, ন, বট, থাক। অসম্পূর্ণ ধাতু আ, আচ, ন, বট, থাক, এই 5টা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। ওকে, 5টা হচ্ছে কি বলেন তো? অসম্পূর্ণ ধাতু। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাই, গিয়ে দেখি কি, এবার খেয়াল করবেন। প্রকৃতি প্রত্যয়, ধাতু শেষ আমাদের, প্রকৃতি প্রত্যয়। আর প্রকৃতি প্রত্যয় আপনারা সবসময় বরাবর মতো একটা জিনিস ভয় পান, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় দেখে চিন্তা করে আলা প্রকৃতি প্রত্যয়টা একটা পড়ার ভিতরে পড়ে। আমরা যেরকম গত ক্লাসে আমরা কারক পড়াই ফেলছি, সন্ধি পড়াই ফেলছি, অনেক কিছু পড়াই ফেলছি আগের ক্লাসগুলোতে। আর প্রকৃতি প্রত্যয় ঠিক তারই ধারাবাহিকতায় একদম সহজ এবং সাবলীলভাবে আমরা শেষ করব, ঠিক আছে? এরপর আমাদের নেক্সট ক্লাস আছে সমাসের উপর, কোনো সহজ, একদম সহজ এগুলো। শুধু দরকার শুধু আপনাদের চেষ্টা এবং একটু বোঝার জন্য এবং একটু প্র্যাকটিস, প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে এবং ভালো একটা বই অর্থাৎ ফলো করতে হবে, যে কোনো একটা বই। যেমন একটা বর্ণমালা একটা বই আছে, ঠিক আছে, ওটাও দেখতে পারেন। তারপরে সলভ করার জন্য 9-10 MCQ, 9-10 মুনির চৌধুরীর বই আছে, সেটাও দেখতে পারেন। এরকম কিছু দেখতে পারেন, তাহলে আপনাদের। আর আমি তো লেকচার শিট আপনাদের দিয়েই দিচ্ছি, লেকচার শিটগুলো একটু ভালো করে পড়বেন, এনাফ। ওকে, তারপর খেয়াল করবেন আপনারা প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি মানে কি বলেন তো? প্রকৃতি মানে হচ্ছে মূল। প্রকৃতি মানে কি বলেন তো? মূল, মানে ধাতু। প্রকৃতিটাই হচ্ছে ধাতু, মানে মূল। এই প্রত্যয়, প্রকৃতি হলো 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয় আবার 2 প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, তৈত প্রত্যয়। আচ্ছা, খেয়াল করবেন, প্রকৃতিটা হলো 2টা, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। অর্থাৎ ক্রিয়া অর্থাৎ ধাতু এর সাথে যুক্ত হয়ে একটা মূল হতে পারে, আর একটা মূল হতে পারে নামের সাথে। ওকে, ক্রিয়ার সাথে সম্পর্ক কার সবসময় জানেন? ক্রিয়ার সাথে সম্পর্ক হয়েছে কৃত প্রত্যয়ের, আর নামের সাথে সম্পর্ক বলেন তো তৈত প্রত্যয়। অর্থাৎ ক্রিয়া থাকবে যেখানে কৃত প্রত্যয়, সেখানে নামের সাথে সম্পর্ক সবসময় তৈত প্রত্যয়।
আমি দুটো উদাহরণ দিচ্ছি, আরেকটু আপনাদের সহজ হবে। একটা উদাহরণ চলমান, আরেকটা উদাহরণ দিচ্ছি সামাজিক। খেয়াল করেন, চলমানের যে মূলটা সেটা কি বলেন তো? চলমানের মূলটা কি? ক্রিয়া। চল, চল এটা হচ্ছে ক্রিয়া। চলমানের মূলটা হচ্ছে চল, এটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ ধাতু। চলমান এটা ক্রিয়া অথবা ধাতু। এই ক্রিয়া অথবা ধাতু, এই ধাতুর আসার কারণে আমরা বলি ক্রিয়ার সাথে সম্পর্ক কার বলেন তো? কৃৎপ্রত্যয়। কার বলেন তো? কৃৎপ্রত্যয়। রাইট, তার মানে কৃৎপ্রত্যয়, এটা হচ্ছে কি? কৃৎপ্রত্যয়। তার মানে কৃৎপ্রত্যয় এবং ধাতু এটা। তার মানে এটা কি হবে? অবশ্যই রুট চিহ্ন মতো একটা চিহ্ন হবে, এরকম রুট চিহ্ন। তারপরে হচ্ছে মান আছে, তার মানে চল যোগ মান, চল যোগ মান, বাস। এটা হচ্ছে ক্রিয়া অথবা ধাতুর সাথে সম্পর্ক হয়েছে, এটা কৃৎপ্রত্যয়। নাম হয়েছে কি বলেন তো? কৃৎপ্রত্যয়। আচ্ছা, এবার সামাজিক। এই সামাজিকের মূল কি বলেন তো? সমাজ। রাইট, সামাজিকের মূল আছে কি? সমাজ। বলেন তো সমাজ কি? এটা ক্রিয়া নাকি নাম? সমাজ একটা নাম, এটা ক্রিয়া অথবা ধাতু না। যদি নাম হয় তাহলে তড়িৎ প্রত্যয়। কি বলতো? তড়িৎ প্রত্যয়। তড়িৎ প্রত্যয় কি রুট চিহ্ন এরকম কিছু আছে? নাই। তার মানে এটা হচ্ছে সমাজ। আর ইক, সমাজ বাকি থাকে কি? ইক। তো সমাজ যোগ ইক। ওকে, তাহলে এই সমাজটা হচ্ছে কি? নাম। নাম মানে তড়িৎ প্রত্যয়। তার মানে চল এটা হচ্ছে ক্রিয়া বা ধাতু, এটা হচ্ছে কৃৎপ্রত্যয়। আর সামাজিক এটার মূল হচ্ছে সমাজ, সমাজটা হচ্ছে একটা নাম, আর এটা তড়িৎ প্রত্যয়। আশা করি কৃৎপ্রত্যয় এবং তড়িৎ প্রত্যয় যে মেন থিমটা, মেন কনসেপ্টটা, যে কার সাথে যে কার সম্পর্কটা, এটা বুঝতে পেরেছেন। যদি এটা বুঝতে পারেন তা আমরা সামনে যাচ্ছি। ওকে, তো সামনে যাওয়ার আগে আপনাদের অবশ্যই কিছু কথা বলতে হবে। আমরা সামনে যাচ্ছি, আমাদের কিছু প্রকৃতিপ্রত্যয় কিছু প্রকার আছে, বাংলা, সংস্কৃত, বিদেশি, তিনটা সবসময় থাকে। কী কী বলছি প্রথম থেকে? ধাতু মনে আছে? বাংলা, সংস্কৃত, বিদেশি। ঠিক সেম, বাংলা আছে, সংস্কৃত আছে, বিদেশি আছে। ওকে, আপনার এগুলো তো অবশ্যই সুন্দর করে আমি দিয়ে দিয়েছিলাম, এটা পড়বেন। আর বাংলাটা, সংস্কৃত সবচেয়ে বেশি কোশ্চেন আসে পরীক্ষা, ভর্তি পরীক্ষায়। সংস্কৃতটা কি? আমরা শর্টকাট এটা বলছি, সংস্কৃত তড়িৎ প্রত্যয় আর সংস্কৃত কৃৎপ্রত্যয় দুইটা। আর আমরা আগে সংস্কৃত কৃৎপ্রত্যয় না, আগে সংস্কৃত তড়িৎ প্রত্যয়টা পড়বো, কারণ এটা সহজ আছে একটু। আর সংস্কৃত কৃৎপ্রত্যয় এটা থেকে একটু সামান্য একটু কঠিন হবে, আমরা এটা একটু পরে পড়াচ্ছি। আগে সংস্কৃত তড়িৎ প্রত্যয়টা পড়াচ্ছি। আর সংস্কৃত তড়িৎ প্রত্যয়টা কি? আমরা দেখি সংস্কৃত তড়িৎ প্রত্যয়, সংস্কৃতগুলা ইক থাকলে কি হয় বলেন তো? ইস্নিক। এওয়া থাকলে কি হয় বলতে পারবেন সূত্র? স্নেহ। আচ্ছা, তাহলে আগে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন সামাজিক। একটু পর আমি দিচ্ছি সামাজিক। এটা কি হবে? সমাজ যোগ ইক আছে না? ইক, সামাজিক ইক আছে, ইক থাকলে কি হবে? ইস্নিক হবে। তো সমাজ যোগ ইস্নিক কি হবে? এখানে ইস্নিক হবে। সমাজ যোগ ইস্নিক, সমাজ যোগ ইস্নিক হবে। তো এরপর এটা কি হবে? এও থাকলে স্নেহ, স্নেহ। তার মানে এটা কি? উদাহরণটা কি হতে পারে? ভাগ্নেয়। এটা কি হতে? ভাগ্নেয়। আচ্ছা দেখেন তো, ভাগ্নেয় এর ভিতরে, ভাগ্নেয় এর ভিতরে এ আছে আর অন্তস্থীয় আছে, এও আছে। তো এও থাকলে সেটা কি হয়ে যাবে? এখানে পরিবর্তে স্নেহ হবে। তাহলে ভাগ্ন এর মূল কি বলেন তো? এর মূল কি? মূল নামটা কি? আমরা কিন্তু তড়িৎ প্রত্যয় গেলে বলতে ভাগ্নে এর মূল কি? নামটা কি? এটা কি কৃৎপ্রত্যয়, ক্রিয়া হবে না। ভাগ্নে এর মূল হয়েছে ভগ্নী। ভগ্নী কি হবে? ভগ্নী। এই যে ভগ্নী, এটা হচ্ছে নাম, রাইট? তার মানে তড়িৎ প্রত্যয় পড়তেছে। কি পড়তেছে আমরা? তড়িৎ প্রত্যয়। ভগ্নী। তাহলে এও আছে কি না? আছে। তো এও থাকবে যেখানে, স্নেহ হবে সেখানে, স্নেহ। তারপরে আমি বলছিলাম মদিনাস্য ইয় এ অন্তস্থ, স্নেহ হবে। ঠিক আছে? আচ্ছা, তো বাগ্নি আর মূল হচ্ছে ভগ্নী, আর এও আছে এখানে, এই অন্তস্থ এও আছে। তো এও থাকলে কি হবে সূত্র? স্নেহ। তো স্নেহ এখানে বসাইলাম, বাস। তারপরে অ অথবা ব থাকলে কি হবে সবসময়? ইষ্ণ অথবা অ, এটা হবে। যেমন দেখি আমরা উদাহরণ দিচ্ছি, শৈশব। আচ্ছা বলেন তো শৈশবের মূল কি? শৈশব, আপনি শৈশবে কেমন ছিলেন? আপনি শুরুটা আপনি কি ছিল বলেন তো? শুরুটা, শৈশবের শুরুটা শিশু। মূলটা কি বলেন তো? শিশু, রাইট। আচ্ছা, তো শিশুটা কি নাম নাকি ক্রিয়া? নাম। তারপরে তড়িৎ প্রত্যয়, কি বলতে? তড়িৎ। তড়িৎ প্রত্যয় হয় শিশু, তার মানে বাকি আছে কি? ব। এই ব, এই ব, তার মানে এখানে কি হবে? প্লাস ইষ্ণ অথবা অ, যাই দেন। শৈশবের মূল কি? শিশু। তো সে কি হবে? শিশু যোগ ইষ্ণ অথবা অ। আশা করি পেয়েছেন। আর বি থাকলে কি হবে বলেন তো? বিন। বি থাকলে কি হবে? বিন। ওকে, এবার বলেন মেধাবী।
মেধাবী। মেধাবী কি হয় বলেন তো? মেধাবী, মেধাবী আর মূল কি? মেধা, রাইট। তো মেধাবীর মূল হয়েছে কি? মেধা, গুড। আর মেধা হয়েছে যে নাম নাকি ক্রিয়া? নাম মানে তৈত প্রত্যয়। বি আছে কি না? আছে। ওয়াও, যদি বি থাকে তাহলে কি হবে? এই বি আছে এখানে, তার মানে এর পাশে কি হয়ে যাবে? বি থাকলে বিন, তাহলে প্লাস বিন। বিন সূত্রটা বসা দিলাম, আর কিছু না। আর এখানে মূলটা রাখবো। মান থাকলে কি হবে? মান থাকলে মতুফ। বান থাকলে কি হবে? বতুফ। আচ্ছা, উদাহরণটা আমরা লিখি। মেধাবী, ও আচ্ছা, সরি, মেধাবী তো গেছে। মান, বুদ্ধিমান। আচ্ছা, বলেন তো বুদ্ধিমান এটা কি হবে? বুদ্ধিমানের মূল কি বলেন তো? বুদ্ধি, রাইট। বুদ্ধিমানের মূল আছে কি? বুদ্ধি। আর প্লাসের প্লাস, মান থাকলে কি হবে? বুদ্ধিমান। এখানে মান আছে, মান থাকলে কি হবে? এই যে মান আছে, মান থাকলে মতুফ। মান থাকলে মতুফ, তাহলে মতুফ হবে। কি হবে? মতুফ। বাদ থাকলে কি হবে? বতুফ। কি আছে এখানে? গুণবান। গুণবান। গুণবানের মূল কি বলেন তো? মূল নামটা কি? গুণ। গুণ, প্লাসের প্লাস, এখানে বান আছে, তো বানটা কি হয়ে যাবে? বান থাকবে যেখানে, বতুফ হবে সেখানে। তো এখানে গুণবান, এখানে বান আছে, তো সুতরাং বতুফ। জায়গা অল্প থাকার কারণে আমরা এটা করছি। জুম করে দেখে নেবেন, যদি বুঝতে না পারেন তাহলে একটু মোবাইলটা স্ক্রিনে গিয়ে একটু জুম করে দেখবেন। বান থাকলে কি হবে? বতুফ। ওকে, আপনার সাথে র্যাবজ থাকলে কি হবে? ঘ্যান হবে। কি হবে? ঘ্যান। ঘ্যান মানে বানানটা গজফলা মূর্ধন্য ঘ্যান, এটা একটু খেয়াল করবেন। ঘ্যান। উদাহরণটা কি হবে? কার্য। মানটা কি? কার্য। তো কার্য, এখানে এই যে কাজ, এখানে র্যাবজ আছে, তার মানে বাংলায় কার্য। আচ্ছা, কার্য, সরি, এখানে এটা সেটা না, এখানে হবে র্যাবে থাকলে কি হবে? জ হবে, যা আছে তাই জ। ঠিক আছে, যেমন সৌন্দর্য। সৌন্দর্য, 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 এখানে কি হবে? সৌন্দর্যের মূল কি বলেন তো? সুন্দর, রাইট। সুন্দর। র্যাব জ আছে কি না? আছে, তাহলে কি হবে? প্লাস থাকার কারণে কি হবে? জ হবে। র্যাবের পরিবর্তে কি হবে? জ হবে। সুন্দর যোগ জ। ওকে, আচ্ছা, জ অথবা জফলা থাকলে কি হবে? জ হবে। জ অথবা জফলা থাকলে ইষ্ণ জফলা হবে। ইষ্ণ জফলা, ঠিক আছে, ইষ্ণ জফলা হবে। জ অথবা জফলা থাকলে সবসময় কি হবে? ইষ্ণ জফলা। আচ্ছা, এটা একটু পরে আমি আগে সূত্রগুলো লিখিনি, আমরা একটু খেয়াল করেন। ইমা থাকলে ইমন, ই থাকলে ইত, তা থাকলে তাই হবে। তবফলা থাকলে কি হবে? তবফলাই হবে। এই কোশ্চেনটা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এই কোশ্চেনটা। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আসছিল। এটা তবফলা থাকলে তবফলা হবে। এটা আসছিল যে ফলাযুক্ত প্রত্যয় আর কি, ফলাযুক্ত। এখানে ফলাযুক্ত তবফলা আসছে। ইন থাকলে নিন হবে, ইয় থাকলে নিয়া হবে, বাস। ইয়ে থাকলে নিয়া হবে। ওকে, আশা করি আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, একটু খেয়াল করেন, ঠিক আছে? আর একটু আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে আছে র্যাবজ থাকলে হবে ইষ্ণ জফলা। হ্যাঁ, লিখেন এটা ইষ্ণ জফলা, ইষ্ণ জফলা হবে। আর যত জফলা থাকলে কি হবে? জ হবে। ওকে, এটা একটু কষ্ট হবে, এটা লিখে নিই আমরা একটু। হ্যাঁ, আচ্ছা, আবার বলছি কি হবে? র্যাবজ থাকলে কি হবে? ইষ্ণ জফলা হবে। কি হবে? ইষ্ণ জফলা। যেমন সে সৌন্দর্য, এটা হবে না, সৌন্দর্য। এটা র্যাবজ থাকলে কি হবে? ইষ্ণ জফলা অথবা জ হবে। যেমন সৌন্দর্য, এটা কি হবে? সুন্দর, সুন্দর যোগ ইষ্ণ জফলা, ইষ্ণ অথবা জফলা হবে, এটা হবে, বাস। তার মানে এই যে ইষ্ণ জফলা, তো সৌন্দর্য কি হবে? সৌন্দর্য ইষ্ণ জফলা। আর এটা জ থাকলে জফলা। এটা সবসময় উদাহরণটা কি হবে? উদাহরণটা খেয়াল করবে একটু।
কাব্য। আচ্ছা, কাব্য এখানে জফলা আছে কি না? আছে, এই যে জফলা, এই যে জফলা আছে। আচ্ছা বলেন তো, কাব্য এর মূল কি বলেন তো, মানে মূল নামটা কি? আপনি কি ধাতু বলবেন না, এটা নামটা কি? মূল নামটা হচ্ছে কাব্য, মূল হচ্ছে কবি। কবি যোগ, আচ্ছা জফলা আছে কি না? আছে। তো জফলা থাকার কারণে এই যে জফলা আছে, জফলা আছে, এটা কী হবে? জ হবে। কী হবে? জ। তাহলে কাব্য মূল হচ্ছে জ হবে, তাহলে কবি যোগ জ। কী হবে বলেন তো? কবি যোগ জ হবে। এরপরে দেখো ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে কী হবে? ইমন। ইমা থাকলে কী হয়ে যাবে? ইমন। উদাহরণটা কি আমি দিতে পারি? নীলিমা। ইমার সাথে কার সম্পর্ক? ইমনের। তার নীলিমা, এটা কী হয়ে যাবে? নীলিমা। দেখেন তো নীলিমা, এখানে নীলিমা, এখানে কি আছে? ইমা আছে। ইমাটা কি? রশ্মি এবং মাইকার মা, ইমা। ইমা আছে কি না? আছে। তো ইমার জায়গায় কি হবে? ইমন। তো ইমা, নীলিমা এর মূল কি বলেন তো? মূল নামটা কি? নীল। কি হবে বলেন তো? নীল। নীল হবে, বাস। তো নীল আর ইমা থাকলে কি হবে? ইমন হবে। তো নীল যোগ ইমন। নীল যোগ কি হবে? ইমন হবে। কি হবে? ইমন। তো নীল যোগ ইমন, ইমা থাকলে কি হবে? ইমন হবে, রাইট। আবার ই থাকলে কি হবে? ইত। ইত থাকলে কি হবে বলেন তো? ইত হবে। যেমন আমি বলছি দুঃখিত। দুঃখিত, দুঃখিত, আর ইতো আছে কি না? আছে। দুঃখিত, এখানে ইতো আছে। তো এটা কি হয়ে যাবে? দুঃখিত। আর মূল কি বলেন তো? দুঃখ। মূল কি? দুঃখ। দুঃখ, বাস। আচ্ছা, দুঃখ হচ্ছে মূল। এরপর হচ্ছে কি? ইতো। এরপর কি হবে? ইতো। দুঃখ যোগ ইতো। দুঃখ যোগ ইতো। তারপরে তা থাকলে কি হবে? আমরা একটু উপরের দিকে লিখি একটু এগুলো, হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ। তা থাকলে কি হবে? তা থাকলে তা হবে। তা থাকলে কি হবে? তা হবে। আর তবফলা থাকলে কি হবে? তবফলা হবে। তবফলা, হ্যাঁ। এগুলো এদিক দিয়ে লিখি একটু, যেমন কবিত্ব। কবিত্ব, তবফলা আছে কি নাই? আছে। তো সেটা মূল কি বলেন তো? কবি। মূল কি বলেন তো? কবি। আর তবফলা থাকলে কি হবে? তবফলা, যা আছে তাই থাকবে। এটা এখানে বসাই দেবো। তবফলা থাকলে তবফলা হবে, যা আছে তাই। কবিত্ব, কবি যোগ তবফলা, ঠিক আছে। তারপরে আছে ইন থাকলে কি হবে? নিন। ইন থাকলে কি হবে বলেন তো? নিন। তো এখন আমরা এটা কি দিব? ইন থাকলে নিন হবে। কি থাকলে? নিন, ঠিক আছে। তারপর ইনা থাকলে কি হবে? নিয়া হবে। ইন থাকলে নিন না, নবীন। নবীন, দেখেন তো নবীন, এখানে ইন আছে কি না? আছে। এই দীর্ঘে দন্ত না, ইন আছে। তার মানে এটা কি হবে বলেন তো? নবীনের মূল কি? নব। নব, নব যোগ ইন আছে, তার মানে কি হবে? নিন হবে। নব যোগ নিন, নিন। নব যোগ নিন। ইয়ে থাকলে কি হবে? নিয়। যেমন ইয়ে থাকলে কি হবে? নিয়ে হবে, ঠিক আছে। ইয়ে থাকলে কি হবে? নিয়। আচ্ছা, আমি আবার বলছি, একটু খেয়াল করবেন। ইয়ে থাকলে কি হবে? নিয়ে হবে। তারপর লাস্টেতে আমাদের কি আছে? ইয়ে থাকলে নিয়ে হবে, ইন থাকলে নিন হবে, ইয়ে থাকলে নিয়ে হবে। যেন আমি যদি উদাহরণ দিই, জলীয়। উদাহরণ দিচ্ছি আমি, খেয়াল করেন। জলীয়, জলীয়, রাইট। তো জলীয় হয়েছে। জলীয়, এটা কী হবে? ইয় আছে শেষে। তো এটা কী হবে? জলীয়ের মূল কি বলেন তো? মূল নাম কি? জল, রাইট। তো ইয় আছে না, এটা কী হবে? নিয়। তো জল যোগ নিয়, জল যোগ নিয় হবে। ওকে, আশা করি লিখবেন এগুলা। জল যোগ নিয় হবে, জল যোগ নিয়, বাস। তা থাকলে তা হবে, যেমন সূর্যতা। উদাহরণটা একটু খেয়াল করবেন। সূর্যতা, কি হবে? তা আছে তাই থাকবে। এটা কি হবে? সূর্য, এটা নাম, বাস। এটা কিন্তু এটা ক্রিয়া না, হ্যাঁ, অথবা ধাতু না। প্লাস তা, তা থাকলে তা হবে, যা আছে তাই। ওকে, আমাদের সবগুলো আমাদের সংস্কৃত ঐতিহ্যপত্র পড়া শেষ। আমরা একটু দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। ইক থাকলে কি হবে? ইসনিক। সবাই একটু অ্যাটেনশন। ইক থাকলে ইসনিক, যেমন সামাজিক ইক আছে, এটা ইসনিক হয়েছে, সমাজযোগ ইসনিক। এও থাকলে কি হবে? ইসনেও। তার মানে এও থাকলে ইসনেও। তা ভাগ্নেও এও আছে, ভগ্নিযোগ ইসনেও। তারপর অ অথবা ব থাকলে ইষ্ণ অথবা অ হবে। তা শৈশব, এটা ব আছে, শিশুযোগ ইষ্ণ অথবা অ। বি থাকলে বিন হবে। মেধাবী, এটা বি আছে, তার বিন হয়েছে, মেধাযোগ বিন। মান থাকলে কি হবে? মতুফ হবে। তো বুদ্ধিমান, বুদ্ধিযোগ মতুফ। বান থাকলে কি হবে? বতুফ হবে। গুণবান, বান আছে, তার মানে গুণযোগ বতুফ। সৌন্দর্য, এখানে র্যাবজ আছে, যদি র্যাবজ থাকে তাহলে কি হবে? ইষ্ণ জফলা হবে। তাহলে সৌন্দর্য, এটা কি হবে? সুন্দর যোগ ইষ্ণ জফলা।
কাব্য এখানে জফলা আছে, তার মানে কি হবে কবি যোগ জ, কবি জফলা থাকলে কি হবে জ হবে, ইমা থাকলে কি হবে ইমন হবে, নীলিমা এখানে ইমা আছে, এটা কি হবে নীল যোগ ইমন। দুঃখিত এখানে ইতো আছে, ইতো থাকলে কি হবে ইতো হবে, যা আছে তাই, দুঃখ যোগ ইতো। তা আছে কি হবে তা হবে, যেমন সূর্য তা, এখানে তা আছে তাহলে কি হবে সূর্য যোগ তা। কবিত্ব এখানে তবফলা থাকলে কি হবে তবফলা থাকবে, যা আছে তাই হবে, কবি যোগ তবফলা, কবি, সূর্য, ইমন, এগুলো যা আছে সবগুলোর নাম। তো নাম যদি হয় তাহলে সেটা অবশ্যই তৈরিত পড়তে পড়তেছে, আমরা কি পড়তেছি এগুলো তৈরিত পড়তে, কোন তৈরিত পড়তে, সংস্কৃত তৈরিত পড়তে, রাইট। এবারে যে কি নবীন, ইন আছে, ইন থাকলে কি হবে নিন হবে, কি হবে নিন, তো নবীন কি হবে নবযোগ নিন। জলীয় এখানে ইয় আছে, ইয় থাকলে কি হবে নিয় হবে, কি হবে নিয়, তো জলীয় কি হবে জলযোগ নিয়, জলযোগ নিয়। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে আমাদের মোটামুটি কি শেষ, সংস্কৃত তৈতপত্র শেষ, সংস্কৃত তৈতপত্রটা আমাদের শেষ, সংস্কৃত তৈতপত্রটা আমাদের এখন মোটামুটি শেষ। আমরা এখন তাহলে সংস্কৃত তৈতপত্র শেষ করার পরে এটা মুখস্থ করার চেষ্টা করে রাখতে হবে না, ইক থাকলে ইষ্টিক, অ থাকলে ইষ্ণ, অ অথবা ব থাকলে ইষ্ণ অথবা ব, র্যাব্য থাকলে কী হবে ইষ্ণ জফলা হবে, জ থাকলে জ অথবা জফলা থাকলে জ হবে, তারপরে হচ্ছে যে ইন থাকলে নিয় হবে, বি থাকলে বিন হবে, মান থাকলে মতু, বান থাকলে পতু, এভাবে করে সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করে ফেলবেন। কারণ এগুলো আপনি শুধু যে অ্যাডমিশন শুধু তাই না, এগুলো বিসিএস অ্যাডমিশন ভর্তি সকল জায়গায় এগুলো কোশ্চেন থাকবে এখান থেকে, ঠিক আছে। আসলে এখানে আপনাদের এগুলো সংস্কৃত তৈতপত্র যা আছে সবগুলো আপনি শিখে ফেলবেন, আসলে সেটা পারবেন, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সংস্কৃত কৃতপত্র। সংস্কৃত কৃতপত্রটা আপনি খেয়াল করবেন, সংস্কৃত কৃতপত্রটা কি, অক থাকলে কী হবে নখ হবে, নিয় থাকলে কী হবে অনিয় হবে, তা থাকলে কী হবে ত্রিচ হবে, তি থাকলে কী হবে কয়ত রশ্মি হবে, ত থাকলে কী হবে কয়ত হবে, অন থাকলে কী হবে অনট হবে, বর থাকলে কী হবে বর হবে, তব থাকলে তব্য, ইষ্ণ থাকলে ইষ্ণু, ই থাকলে ইত, ই থাকলে ইন, অয় থাকলে অল, জ্ঞান থাকলে জ্ঞান, মান থাকলে সানজ, বাস সূত্র এগুলা। সংস্কৃত কৃতপত্র, এই সংস্কৃত কৃতপত্র এটা ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে সম্পর্ক, আর আগেরটা ছিল নামের সাথে সম্পর্ক, আর এটা কিসের সাথে সম্পর্ক ক্রিয়া বা ধাতুর সাথে সম্পর্ক। ওকে, আচ্ছা ক্রিয়া বা ধাতুর সাথে সম্পর্ক তাহলে আমরা কীভাবে শিখবো এটা দেখি আমরা একটু, যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি প্রথম থেকে আমরা। চালক, চালক, আর যেটা সূত্র হয় এটা আমি একটু লাল করে দিচ্ছি, চালক অক আছে এখানে ভিতরে, লাল করে দেওয়া মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সূত্র, এটা নখ হবে এরকম, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি আরো নিয়ম, করণীয়, শ্রোতা, শ্রোতা, গতি, তারপর আছে যে গত, গত, তারপর আছে যে গমন, বর থাকলে বর, তাহলে কি হবে ঈশ্বর, তব্য থাকলে তব্য, যেমন কর্তব্য, কর্তব্য, ইষ্ণু থাকলে ইষ্ণু, ক্ষয়িষ্ণু, তাহলে হচ্ছে যে ই থাকলে ইত, কি হবে পঠিত, পঠিত,
দীর্ঘ থাকলে ইন হবে, দীর্ঘ থাকলে কী হবে ইন, দীর্ঘ থাকলে কী হবে ইন হবে। যেমন গ্রাহী, অয় থাকলে কি হবে অল। যেমন ক্ষয়, ক্ষয়। কার্য, রেবজ মান। কার্য চলমান। ওকে, এবার এটা কয়েকটা জিনিস খেয়াল করবেন, আমি বলতেছি। চালক হবে, চলক হয়েছে কিন্তু। চালক, করণীয়, শ্রোতা, গতি, গত, গমন, ঈশ্বর, বক্তব্য, ক্ষয়িষ্ণু, পঠিত, গ্রাহী, ক্ষয়, কার্য, চলমান। এখানে প্রত্যেকটা নিয়ম অর্থাৎ নিয়মের সাথে আমি উদাহরণগুলো লিখে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে যে এখন উদাহরণগুলো অর্থাৎ কৃতপত্র যেগুলো অর্থাৎ যেটা বাইর করবেন সবার আগে, সূত্রের পাশে পড়বেন, পাশে বসাবেন। কিন্তু যেটা বাইর করার সিস্টেম সেটা হচ্ছে যে আপনাকে ধাতুটা বাইর করতে হবে। ধাতু অর্থাৎ ক্রিয়া ধাতুর যেটা মূল সেটা বাইর করতে হবে। আর চালকের মূল কি বলেন তো? চালকের মূল কি আছে? চল। আচ্ছা, চালকের মূল কি বলেন তো? চল। আচ্ছা, আর চালক অক আছে কি নাই? আছে। তো অক, চালক, এখানে অক আছে, তো অক থাকলে কি হবে? নখ হবে। অক থাকলে কি হবে? নখ। চল যোগ নখ। করণীয়, নিয় আছে কি নাই? আচ্ছা, নিয় থাকলে কি হবে? অনিয়। তো অনিয়টা এখানে বসাই দেব, অনিয়। তো করণীয় আর মূল কি? করণীয় মূলটা কি? মূল ধাতু কি? করণীয় মূল ধাতু হয়েছে ক্রি। কি হয়েছে? ক্রি। তো ক্রি হয়েছে মূল। তাহলে এর দেখেন, খেয়াল করেন, এই যে চল এবং ক্রি, এটা ধাতু না? তো ধাতু চিহ্ন কি দিবেন? ধাতু চিহ্ন। ধাতু মানে অর্থাৎ কৃতপত্য, এটা কৃতপত্য হবে, এই জন্য চিহ্নটা এইগুলো চিহ্ন হবে, ধাতু চিহ্ন। শ্রোতা, তা আছে কি নাই? আছে। তা থাকবে যেখানে ত্রিচ হবে সেখানে, তো কী হবে এখানে? ত্রিচ। তাহলে কী দেবেন আপনি এখানে? শ্রোতা। আর মূল কি বলেন তো? শ্রু। আর মূল হয়েছে কি? শ্রু। তো শ্রু এটা ধাতু না? ধাতু চিহ্ন, প্লাস প্লাস ত্রিচ। আচ্ছা, এবার আছে যে গতি, তি আছে কি নাই? আছে। তো তি থাকলে কি হবে? একটি, কয়ত রশ্মি, তাহলে কী হবে? কয়ত রশ্মি, প্লাসের প্লাস। তো আগে কী হবে? গতি। আর মূল কি বলেন তো? গম। আর মূল কি বলেন তো? গম। আচ্ছা, তো কী হবে? চিহ্ন, গম যোগ কয়ত রশ্মি। গত, এটা কী হবে? গত, তো আছে কি না? আছে, তাহলে কী হবে? কয়ত। তো গত এর মূল কি বলেন তো? গম। কী হবে? গম। গত এর মূল ধাতু হয়েছে গম, কী হচ্ছে? রোজ চিহ্ন। তারপর হচ্ছে গমন, এখানে অন আছে কি না? আছে। তো অন তাহলে কী হবে? অনট। তো অনটটা এখানে বসাই দেন, অনট। রাইট। তো এই আমরা গমনের মূল কি বলেন তো? গম। তো গমটা এখানে বসাই দেব, চিহ্ন। তারপরে ঈশ্বর, ঈশ্বরের মূল কি বলেন তো? ঈশ্বর, এখানে বর আছে কিনা? আগে সূত্রটা বসাই আমরা। হ্যাঁ, ঈশ্বর, এখানে বর আছে, এখানে বর তাহলে কি হবে? বর হবে। তাহলে বর বসালাম। তো ঈশ্বরের মূল হয়েছে ইস, ইস, চিহ্ন। তার তব্য তাহলে কি হবে? তব্য। তব্য, এখন তব্য আছে কি নাই? আছে। তো তব্য তাহলে কি হবে? তব্য। তব্যটা এখানে বসাই দেন, সূত্র। তো বাকি আছে কি? তব্য। তো কর্তব্য এর মূল হয়েছে কি? ক্রি। এর মূল হচ্ছে কি বলেন তো? ক্রি। ঠিক আছে, মূল ক্রি। আপনি একটা কোশ্চেন করতে পারেন, আচ্ছা ভাইয়া, এই যে ক্রি, এই যে গম, এই যে শ্রু, এগুলো কোত্থেকে আসলো? এগুলো একটা ধাতু, এগুলো কিছু জিনিস আছে, যেমন খেয়াল করবেন, গত, গতি, গমন, গন্তব্য থাকলে কি হবে? গম হবে। কি হবে? গম। তাহলে গম, এই যে গম ধাতুটা, এটা কোথায় কোথায় হবে? গত, গতি, গমন, গন্তব্য থাকলে গম। আচ্ছা, ক্রি হবে কোথায়? ক্রি কারক, করণীয়, কার্য, কর্তব্য, কারক, করণীয়, কার্য, কর্তব্য। তারপর হচ্ছে যে এগুলো ইত্যাদি আর কি, আর দু একটা আছে। তাহলে কী হবে? ক্রি হবে। কী হবে? ক্রি। ঠিক আছে। তারপরে শ্রোতা, শ্রুতি, শ্রবণ, শ্রবণীয়, তাহলে কি হবে? শ্রু হবে। কি হবে? শ্রু।
এই যে শ্রু হবে। তার মানে আপনারা চিন্তা করতে পারেন ভাইয়া কোন কোন জায়গায় গম হয়, কোন কোন জায়গায় ক্রি হয়, কোন কোন জায়গায় শ্রু হয়, পাইছেন আপনারা? অনেকে কনফিউশন থাকতে পারেন যে ভাইয়া গম হবে কোথায় কোথায়, আমি তো বাইর করতে পারি না সূত্র, আমি তো ধাতুটা বাইর করতে পারতেছি না, কারণ গমন অর্থাৎ গতি আর মূল কীভাবে গম হয়। এই জন্য আপনাদের মনে রাখার সিস্টেমে আরও এরকম কিছু আছে, এরকম আরও অনেকগুলো আছে। আমি শিটে দিয়ে দেবো, পিডিএফ শিটের যে শিটটা দিয়ে দেবো পিডিএফে, ওই শিটের ভিতরে আপনারা পাবেন কোন কোন জায়গায় গম হয়, কোন কোন জায়গায় ক্রি হয়, কোন কোন জায়গায় শ্রু হয়, কোন কোন জায়গায় বচ হয়, কোন কোন জায়গায় খি হয়, যেমন ক্ষয়, ক্ষতি, ক্ষয়িষ্ণু থাকলে কি হবে? খি হবে, খি, ক্ষীরসিকের খি, এটা হবে। তাহলে ক্ষয়, ক্ষতি, ক্ষয়িষ্ণু তাহলে কী হবে? ক্ষীরসিকের খি হবে। তাহলে কি আমি কি বলছি? গম, ক্রি, শ্রু, খি, কোন কোন জায়গায় কোনটা হয় এটা বুঝতে পারছেন আপনারা? রাইট, আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা কি করব? আমরা দেখে এই যে ক্ষয়িষ্ণু দেখেন পরেরটা এসে পড়ছে কর্তব্য। এই যে দেখেন কর্তব্য, তব্য আছে না, কর্তব্য, এটা কি হয়েছে? ক্রি হয়েছে। কি হয়েছে? ক্রি। তাহলে ক্রি যোগ তব্য, কর্তব্যের মূল ধাতু কি? ক্রি। এবার দেখেন ক্ষয়িষ্ণু, এখানে ইষ্ণু আছে, তার মানে ইষ্ণু হলে কী হবে? ইষ্ণু হবে। তো ইষ্ণু আমরা বসাই দিই, হ্যাঁ, ইষ্ণু আমরা বসাইলাম। ওকে, তো ক্ষয়িষ্ণু এর মূল কী বলেন তো? মূল ধাতুটা কি? এই যে ক্ষয়িষ্ণু এর মূল ধাতু কি? খি। ওই মূল ধাতু কি বলেন তো? খি। এই যে খিটা এখানে বসাই দিলাম, ক্ষীরসিকের খি, ক্ষীরসিকের খি। আচ্ছা, পঠিত, এখানে মূল হয়েছে কি আছে বলেন তো? ইত আছে। কি আছে? ইত। আচ্ছা, পঠিত, তো পঠিত এর মূল কি বলেন তো? পঠিতের মূল হচ্ছে পট। পঠিতের মূল কি বলেন তো? পট ধাতু চিহ্ন। গ্রাহী, এখানে ই আছে। কি আছে? ই আছে। তো ই থাকলে কি হবে? ই থাকলে কি হবে? ইন হবে। কি হবে? ইন। তো গ্রাহী আর মূল হচ্ছে কি? গ্রহ যোগ ইন, হসন্ত চিহ্ন, থামবে, গ্রহ। আচ্ছা, ক্ষয়, দেখেন তো ক্ষয়, এই যে ক্ষয়, দেখেন তো ক্ষয় আছে কি নাই? আছে। এই যে ক্ষয় আছে কি নাই? আছে। তো ক্ষয়ের মূল কি বলেন তো? মূল ধাতু কি? মূল ধাতু কি বলেন তো? ক্ষীয় রস্যিকারে খি, এটা হচ্ছে ক্ষয়ের মূল ধাতু। রাইট। আচ্ছা, ক্ষয়, অয় বলেন তো? অয় থাকলে কি হবে? অল হবে। কি হবে? অল। তো অলটা এখানে বসাই দেন, অল, বাস। র্যাফজ, এই যে র্যাফজ আছে কি না? আছে। তাহলে কি হবে? ঘ্যান হবে। এখানে ঘ্যানটা বসাই দেব, ঘ্যান। র্যাফ তাহলে কি হবে? ঘ্যান হবে। ঘ্যানটা বসাই দিলাম, প্লাসের প্লাস। তো কার্য, দেখেন কারণীয়, কার্য করতে হবে, তাহলে ক্রি হবে। তাহলে কার্যটা কি হবে? ক্রি হবে। কি হবে? ক্রি। তো ক্রিটা এখানে বসাই দিই আমরা, ক্রিটা বসাই দিলাম, ক্রি। ওকে, তার মানে ক্রি যোগ ঘ্যান। চলমান, এখানে মান আছে কি না? আছে। এই যে মান, এই যে মান, তো মান থাকলে কি হবে? সানজ। তো সানজটা এখানে বসাই দেব, সানজ। তো চলমান, এটা কি হবে? চল, ধাতু, তাই চলমানের ধাতুর চল, ক্রিয়া। তাহলে দেখেন প্রত্যেকটা চল, ক্রি, খি, তারপরে পট, তারপরে খি, ক্রি, ইস, গম, শ্রু, ক্রি, এগুলো সবগুলো হয়েছে সংস্কৃত কৃৎপ্রত্যয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের ধাতু। এই ধাতুটাই সেটা ছিল, আমরা যেই ধাতুতে পড়ছিলাম না, সংস্কৃত ধাতু মনে আছে? মৌলিক ধাতুর ভিতরে নাম, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু, সবগুলো সংস্কৃত ধাতু ছিল। এই সংস্কৃত ধাতুগুলো, এই ধাতুগুলো আমরা কীভাবে, আমরা একটা শব্দ থেকে কীভাবে বাইর করলাম ধাতুগুলো? এই যে গতি, গন্তব্য, গমন, এই যে দেওয়ান গত, এটা কী হবে? গত, কী হবে? গম যোগ কয়ত। গতি, তি আছে কি না? আছে। এটা কী হবে? গম যোগ কয়ত রস্যি। গমন, অন আছে কি না? আছে। তো কী হবে? গমন, আর মূল হচ্ছে কি? গম। অন আছে কি না? আছে। অন থাকলে কী হবে? অনট। অন থাকলে অনট কোথায় আছে বলেন তো? দেখি তো, অন থাকলে অনট কোথায় আছে বলেন তো? এই যে গমন, রাইট, গমন, এটা কী হবে? গম যোগ অনট। গন্তব্য, তব্য আছে কি না? আছে। তব্য কোথায় আছে বলেন তো? তব্য থাকলে তব্য, এই যে তব্য, তাহলে গন্তব্যটা কী হবে? গম যোগ তব্য। ঠিক সেম কারক, এখানে অক আছে, অক তাহলে কী হবে? নক হবে। অক তাহলে কী হবে বলেন তো? নক। তো অকটা আছে কোথায় বলেন তো? অক তাহলে কী হবে? নক। তো অক আছে কোথায়? এই যে প্রথমটাই, অক থাকলে নক, চালক। তাহলে কী হবে? এটা কারক কী হবে? ক্রি, কারকের মূল কি? ক্রি। তো ক্রি যোগ নক। করণীয়, এখানে নিয় আছে কি না? আছে। নিয় থাকলে কি? অনিয়, এটা কোথায় আছে? নিয় থাকলে অনিয়, এটা কোথায় আছে? এই যে 2 নম্বরে করণীয়। তো এটা ক্রি যোগ অনিয়।
কার্য এরা আছে, কর্তব্য কি যোগতব্য, এই যে দেখালাম কর্তব্য। শ্রোতা তা আছে না, তো কি হবে ত্রিচ হবে, তা তাহলে কি হবে ত্রিচ, কোথায় জানি এটা, তা তাহলে কি হবে ত্রিচ, এই যে ত্রিচ, তাহলে শ্রোতা এটা কি হবে শ্রু, শ্রুযোগ ত্রিচ। গতি শ্রুতি, এই যে শ্রুতি তি আছে না, তার মানে কি হবে শ্রুযোগ কয়তরস্যি। শ্রবণ অন আছে, শ্রুযোগ অনট। শ্রবণীয় তার মানে কী হবে শ্রুযোগ অনীয়। বাস এরকম করে আপনি একটু কষ্ট করে এভাবে একটু পড়ে নেবেন। হ্যাঁ, এটা সুন্দর করে সংস্কৃত কীটপত্রগুলো, সংস্কৃত কীটপত্রগুলো এভাবে একটু পড়তে হবে। আশা করি আপনারা এই জিনিসগুলো একটু পারবেন। সংস্কৃত আমাদের এরই মাঝে আমাদের শেষ হয়ে গেল সংস্কৃত কীটপত্র, রাইট। ওকে, তাহলে আমরা কি বলছি, অক থাকলে কি হবে নখ, অন থাকলে কি হবে অনট, তারপরে হচ্ছে তা থাকলে কি হবে ত্রিচ, তি থাকলে কি হবে কয়তরস্যি, তো তাহলে কি হবে কয়তরস, তারপরে হচ্ছে অন থাকলে অনট, বর থাকলে বর, তব্য থাকলে তব্য, ইষ্ণু থাকলে ইষ্ণু, ঈদ থাকলে ঈদ, দীর্ঘ থাকলে ইন, তারপরে অয় থাকলে অল, তারপরে র্যাবজ থাকলে ঘ্যান, মান থাকলে সানস। এভাবে করে আমরা আস্তে আস্তে করে আমাদের সংস্কৃত কীটপত্র শেষ হয়ে গেল। সংস্কৃত কীটপত্র, সংস্কৃত অধিপত্য, এই দুটো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, এই দুটো থেকে ভালো কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এরই মাঝে আমাদের প্রকৃতিপত্তয়ের, আমাদের প্রকৃতিপত্তয়ের আরেকটি টপিক শেষ হয়ে গেল। এদের থেকে প্রায় কোশ্চেন আসে আমাদের, ঠিক আছে। আমরা এখন একটু পরে আমরা আট টপিক্স পড়বো। আচ্ছা, ধাতু শেষ, প্রকৃতিপত্র শেষ। আমি যা পড়াচ্ছি যদি একটু ভালো করে দেন পড়া, আর চেষ্টা করবেন যে এগুলো একটু সলভ করার জন্য, এবং যতটা সম্ভব চেষ্টা করবেন একটু প্র্যাকটিসে রাখার জন্য। যদি সেটা পারেন তাহলে আপনার জন্য অবশ্যই মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। চেষ্টা করবেন একটু। আচ্ছা, আমরা ঠিক তখন শেষ করলাম যে ধাতু প্রকৃতিপদ শেষ। এখন আমরা ক্রিয়ারকালটা দেখতে একটু খেয়াল করবেন যে ক্রিয়ারকালটা, হ্যাঁ ক্রিয়ারকালটা আমরা শুরু করব আমাদের বাক্য প্রকরণে একটু পরে আসতেছি। ক্রিয়ারকালটা, হ্যাঁ ক্রিয়ারকালটা দেখবেন এটা তিন প্রকার, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। হ্যাঁ, আচ্ছা ক্রিয়ারকালটা আমাদের টেনশন থাকতে পারে, ভাই ক্রিয়ারকালটা জিনিসটা কি? এটা আপনারা ইংলিশে পড়ছিলেন টেন্স, মনে আছে আপনাদের? টেন্স, এই টেন্স যে পড়ছিলেন, এই টেন্সের বাংলাটা হচ্ছে ক্রিয়ারকাল। ওটা ছিল প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এটাই ক্রিয়াকালটা। এই ক্রিয়াকালটা আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বর্তমানকাল, একটা অতীতকাল, একটা ভবিষ্যৎকাল। ওকে, এখন এই বর্তমানকালটাকে কেউ কেউ বলেছেন যে বর্তমানকালে চারটা আছে, আবার কেউ বলছে চারটা আছে, চারটা 3 4 12টা করে, অর্থাৎ এই যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংলিশে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম ছিল। এটাকে আমরা বাংলায় করেছি যে সেটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে যে সাধারণ বর্তমান, নিত্যবিত্ত বর্তমান, তারপরে হচ্ছে যে পুরা ঘটিত বর্তমান, ঘটমান বর্তমান, এই যে কথাগুলো এই চারটে আসছে। এভাবে অনেকে বলছে যে 4 4 4, প্রতিটা বর্তমানকালে 4টে আছে, অতীতকালে 4টা আছে, এরকম ঠিক এরকম ভবিষ্যৎকালে 4টে আছে। কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন সম্ভবত তার বইতে, মানে তিনি বলেছিলেন যে এটা হবে এরকম যে তিনি বলছেন 3 4 3, মানে অর্থাৎ তিনি বলছেন যে 10টা। উনি ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে এটা হবে 12টা, আর সুনীত কুমার বলছেন না এটা 10টা হবে। কীভাবে? উনি বলছেন 3 4 3, 3টা বর্তমান, অতীতকালে 4টা, ভবিষ্যৎকালে 3টা, এরকম করে তিনি 3 4 3 ভাবে বলেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা যেটা পড়ছি বর্তমানকালেগুলো কি আমরা জানি, আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান, আর অতীতকালে যে আমি ভাত খেয়েছি অর্থাৎ অতীতকালের সাধারণ অতীত, ভবিষ্যৎকালে আমি ভাত খাবো, সিম্পল মানে সাধারণ ভবিষ্যৎ, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আমরা পড়েছিলাম। এর ভিতরে আবার যদি বলি আমি ভাত খেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি ভাত খেয়ে আসছি, অর্থাৎ আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে ঘটমান। আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীতকাল, অতীত ঘটমান। আমি ভাত খাইতে থাকবো, আবার এটা হচ্ছে পুরা ঘটিত, এইভাবে করে আসছে আর কি। হ্যাঁ, একবার যদি আপনি রিডিং পড়েন তাহলে পুরোটা বুঝতে পারবেন, কারণ যেহেতু টেন্স আগে পড়েছেন আপনারা। একটা একার ভিতরে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে যে নিত্যবৃত্ত, যেটা আর কি নিত্যবৃত্ত বর্তমান, রাইট। নিত্যবৃত্ত বর্তমানটা কি? এটা হচ্ছে যে অভ্যাস, যদি বর্তমানকালের অভ্যাস বোঝায়, যে নিত্যবৃত্ত বর্তমান। যেন আমি রোজ সকালে হাঁটি, এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। আমি রোজ সকালে হেঁটেছিলাম, এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আর আমি রোজ সকালে হাঁটবো, আমি গান গাইবো, আমি রোজ, এইগুলো হচ্ছে নিত্যবৃত্ত ভবিষ্যৎ। এইভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিত্যবৃত্ত বর্তমানটা হচ্ছে যে আমি রোজ সকালে হাঁটি, বাবা এখানে নিয়মিত ঘুমান,
এটাতে সকালবেলা আমি সূর্য দেখি নিয়মিত সকালবেলা, মানে এইগুলো মানে অভ্যাস যেগুলো বোঝাচ্ছে এগুলো হচ্ছে নিত্যবিত্ত বর্তমান। আচ্ছা, এখন ক্রিয়ার কালটা গেল, এটা মোটামুটি আপনারা পড়লে পারবেন রিডিং পড়লে, কিন্তু কোশ্চেন আসে বেশিরভাগ কোন জায়গা থেকে? কোশ্চেন আসে বেশিরভাগ ক্রিয়ার কালের বিশিষ্ট ব্যবহার থেকে আসে। আবার বলছি, ক্রিয়ার কালের যে বিশিষ্ট যে ব্যবহারটা আছে ওখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। বিশিষ্ট ব্যবহার, অর্থাৎ বিশিষ্ট ব্যবহারটা হচ্ছে আপনি যে ব্যবহার করেন এতক্ষণ ধরে আমরা যে ব্যবহারগুলো করছি এটা তো নর্মাল ব্যবহার, সাধারণ ব্যবহার। এটাকে যদি আরেকটু মডিফাই করি, একটু বিশিষ্টভাবে, একটু সৌন্দর্যভাবে, আর একটু মানে মনোমুগ্ধ করে ব্যবহার করি, একত্র করে আলাদাগুলো, সেগুলো আমরা কী কী? 1 নম্বর সাধারণ বর্তমান, নিত্যবিত্ত বর্তমান, এরকম আরও আছে পুরা ঘটমান, ঠিক আছে, ঘটমান বর্তমান, এটা আমি বলছি একটু পরে। তার আগে বলছি সাধারণ বর্তমানটা কি। সাধারণ বর্তমানটা হচ্ছে যে 1 নম্বরে অনুমতি প্রকাশ করবে, কি হবে? অনুমতি। 2 নম্বরে প্রাচীন লেখার উদ্ধৃতি। 3 নম্বরে অতীতকালের প্রত্যক্ষ কোনো বাক্য শুরু হলে। 4 নম্বরে অতীতকালের ক্রিয়া শেষে নাই, নেই এবং নি থাকবে। ওকে, উদাহরণগুলো আমি একটু দিচ্ছি, একটু খেয়াল করবেন। অনুমতি প্রার্থনা। অনুমতি প্রার্থনা মানে হচ্ছে যে এখন কি আমি আসতে পারি? এখন তবে আসি স্যার, এখন কি যেতে পারি? এই হচ্ছে অনুমতি প্রার্থনা। আর এইরকম অনুমতি প্রার্থনা যদি হয় তাহলে সেটা সাধারণ বর্তমান হবে। কি হয়ে যাবে? সাধারণ বর্তমান। প্রাচীন লেখকের উদ্ধৃতি, অর্থাৎ উদ্ধৃতি মানে আপনারা জানেন যে উদ্ধৃতির দুই পাশে দুইটা এভাবে ইনভার্ট কমা থাকবে, মাঝখানে যে লেখকের উদ্ধৃতি, এটা উদ্ধৃতিটা কি? চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ শুধু। চণ্ডীদাসকে প্রাচীন লেখক নাকি বর্তমান লেখক? অবশ্যই প্রাচীন লেখক। প্রাচীন লেখক উদ্ধৃতিটা কি? চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেউ নেই। এই কথাটা হচ্ছে প্রাচীন লেখক উদ্ধৃতি, আর এটার নাম হচ্ছে সাধারণ বর্তমান। অতীতকালে প্রত্যক্ষ বাক্য শুরু হবে। অতীতকালের প্রত্যক্ষ বাক্য শুরু হবে, সেটা কীভাবে? অতীতকালের প্রত্যক্ষ বাক্য শুরু হয়, সেটা কীভাবে? আমি দেখেছি, অর্থাৎ দেখেছি, দেখলাম দ্বারা প্রত্যক্ষ আর কি, যাকে বলি দেখেছি। আমি দেখেছি তুমি ঘুমাচ্ছিলে, আমি দেখেছি তুমি ঘুমাচ্ছিলে। অতীতকালের প্রত্যক্ষ বাক্য, আমি সরাসরি আমি যেটা দেখছি সেটা দেখছি, তার প্রত্যক্ষ বাক্য শুরু হচ্ছে আর কি। আমি দেখেছি তুমি ঘুমাচ্ছিলে, অতীতকালের প্রত্যক্ষ বাক্য শুরু হবে, সেটা হচ্ছে সাধারণ বর্তমান। আর অতীতকালের ক্রিয়া শেষে যদি নাই, নেই এবং নি থাকবে, নাই, নেই আর নি থাকবে, সেটা হচ্ছে যে সাধারণ বর্তমান। যেমন তিনি গতকাল হাটে যাননি, যান নি, নি আছে। আমি গতকাল ক্লাস নেইনি, নি আছে। তিনি গতকাল স্কুলে যান নাই, নাই আছে। তার মানে যদি নাই, নেই এবং নি থাকে অতীতকালের ক্রিয়া শেষে, তাহলে সেটা হয়ে যাবে কি? সাধারণ বর্তমান। ব্যাস, এটা মুখস্থ রাখতে হবে আপনাদের, খেয়াল করো। 1 নম্বরে অনুমতি প্রার্থনা বোঝাবে, 2 নম্বরে প্রাচীন লেখকের উদ্ধৃতি বোঝাবে, 3 নম্বরে প্রত্যক্ষ বাক্য শুরু হবে অতীতকালের, এবং সেটা দেখেছি, আমি দেখেছি তুমি ঘুমাচ্ছিলে। 4 নম্বরে বলেছে যে যদি অতীতকালের ক্রিয়া শেষে নাই, নেই এবং নি থাকবে, তার সাধারণ বর্তমান। তাহলে সাধারণ বর্তমান আমাদের শেষ। এখন আমরা পড়ব নিত্যবিত্ত বর্তমানটা। নিত্যবিত্ত বর্তমানগুলো কী কী তাহলে? 1 নম্বরে অনিশ্চয়তা প্রকাশ। 1 নম্বরে কী বলেন তো? অনিশ্চয়তা প্রকাশে। অনিশ্চয়তা প্রকাশটা কি? অনিশ্চয়তা প্রকাশটা কি? কে জানে আমার চাকরিটা হবে কি না? কে জানে আমি ডাবিতে চান্স পাবো কি না? কে জানে আমার বিসিএসে কাস্টম ক্যাডারটা আসে কিনা? তার মানে এগুলো যে অনিশ্চয়তা প্রকাশ করছে, নিশ্চয়তা না, রাইট? যদি এরকম অনিশ্চয়তা প্রকাশ করে তাহলে সে নিত্যবিত্ত বর্তমান। সেটা কি হচ্ছে? নিত্যবিত্ত বর্তমান। ওকে, আর এরপর আছে যে 2 নম্বর আছে স্থায়ী সত্য। স্থায়ী সত্যটা কি? স্থায়ী সত্যটা কি? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, স্থায়ী সত্য। ব্যাস। আবার যদি বলি যে 3 আর 4 7 হয়, এটা স্থায়ী সত্য। 3 এবং 4 7 হয়, স্থায়ী সত্য। স্থায়ী সত্য যদি তাহলে নিত্যবিত্ত বর্তমান হবে। এরপর আছে অ্যানযুক্ত ক্রিয়া দ্বারা যদি কোনো ঐতিহাসিক ইতিহাস বোঝায়। অ্যানযুক্ত ক্রিয়া দ্বারা মানে কি? যেমন ঐতিহাসিক ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস বর্তমান ইতিহাস না, ঐতিহাসিক, যেমন সেটা কি? অ্যানযুক্ত ক্রিয়া কারা? যেমন বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসন দখল করেন, এই যে এন, করেন, এন আছে কি না? আছে। এই অ্যানযুক্ত ক্রিয়া দ্বারা যদি কোনো ঐতিহাসিক ইতিহাস বোঝায় তাহলে সেটা হবে সাধারণ না, নিত্যবিত্ত বর্তমান। সেটা কী হয়ে যাবে বলুন তো? নিত্যবিত্ত বর্তমান। ঐতিহাসিক ইতিহাস বোঝালে এটা হবে নিত্যবিত্ত বর্তমান, এটা হবে নিত্যবিত্ত বর্তমান। তারপর হচ্ছে যে 4 নম্বর আছে কবিতার লাইন। 4 নম্বর হচ্ছে কি বলুন তো? কবিতার লাইন। আচ্ছা, কবিতার লাইনটা কি? কবিতার লাইনটা কি? কবিতার লাইন 4 নম্বর লেখা আছে কি বলুন তো? কবিতার লাইন। কবিতার লাইন কি? আমাদের যে কবিতা পড়ি আমরা এগুলো যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এরকম না।
প্রাচীন যে কবিতাগুলো আছে সেগুলোর লাইন। যেমন কাশিরাম দাসে বলেছেন, চর্যাপদের যে কাব্যগ্রন্থ আছে, চর্যাপদের কাব্যগ্রন্থের কথা বলতে পারো, চর্যাপদের যে কাব্যগ্রন্থ একটা, ওখানে কবিতা একটা যেখানে বলতে পারো, মানে আগে যে কবিতাগুলো আছে সেই কবিতার লাইনগুলো উল্লেখ করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে যে নিত্যবিত্ত বর্তমান। এরপর আছে যে 5 নম্বরে যদি যখন যেন থাকবে, আবার যদি আছে যখন আছে যেন থাকবে, যদি যখন যেন থাকবে, যদি কামনা সম্ভাবনা কল্পনা থাকবে না। আবার বলছি, যদি যখন যেন থাকবে, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে না, তার নাম হলো কি নিত্যবিত্ত বর্তমান। তার নাম নিত্যবিত্ত বর্তমান। আর যদি যদি যখন যেন থাকবে, একটা উদাহরণ দিই, ওইটা একটা উদাহরণ দিলে আরো বুঝতে পারবা। আমি যখন আসি ভরা হাতে আসি, আমি যখন, যখন আছে কি নাই আছে, আমি যখন আসি ভরা হাতে আসি। আচ্ছা বলো তো, এখানে কি কোনো কামনা কল্পনা সম্ভাবনা কোনো কিছু আছে? নাই। তাহলে এটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান। আচ্ছা দেখি তো, যদি যখন যেন থাকবে, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে, সেটা কি নিত্যবিত্ত অতীত। যদি যখন যেন থাকবে, কামনা কল্পনা, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে, এটা থাকবে। যদি যখন যেন থাকবে, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে, তার নাম হচ্ছে নিত্যবিত্ত অতীত। এর নাম হচ্ছে কি নিত্যবিত্ত অতীত। নিত্যবিত্ত অতীত। বাহ, তাহলে আমরা আরেকটা জিনিস বললাম, নিত্যবিত্ত অতীত। নিত্যবিত্ত অতীতটা কি তাহলে? যদি যখন যেন থাকবে, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে, তার নাম হলো নিত্যবিত্ত অতীত। তার নাম কি বলেন তো? নিত্যবিত্ত অতীত। রাইট। এখন আমরা আসলে কী করবো? নিত্যবিত্ত অতীতটা আমাদের গেল। একটা উদাহরণ দিচ্ছি, একটা করে খেয়াল করেন। কামনা মানে কি? কামনা উদাহরণটা কি? আজ, একদম খেয়াল করবেন, আজ যদি বাবা আসতো কেমন মজা হতো। আজ যদি বাবা আসতো কেমন মজা হতো। যদি বাবা আসতো, যদি আসে কি নাই আসতে, কেমন মজা হতো। কামনা করছে, কি করছে? কামনা। তো যদি যখন যেন থাকবে, কামনা থাকবে, তা না হচ্ছে নিত্যবিত্ত অতীত। তা না হচ্ছে নিত্যবিত্ত অতীত। তাহলে সম্ভাবনার দিকে একটু উদাহরণ দিচ্ছি আমি। সম্ভাবনা দুটো উদাহরণ দিই। তুমি যদি ভালো করে পড়াশোনা করো, অর্থাৎ তুমি যদি শরীফ ওবায়দুল্লাহ ভাইয়ার ক্লাসগুলো ভালো করে করো এবং তার গাইডলাইন ভালো করে ফলো করো, তাহলে আশা করি তুমি বাংলাতে ভালো কিছু করবে। এটা সম্ভাবনা বলতেছে। যদি তুমি ভালো কিছু করো, ভালো কিছু পড়াশোনা করো, তাহলে তোমার সম্ভাবনা আছে মানে ভালো রেজাল্ট করার, ভালো জায়গায় চান্স পাওয়ার, ভালো কিছু করার। ঠিক আছে? সম্ভাবনাটা কী বলছে? এটা সম্ভাবনা বলেছে। যদি আছে, আর তারপরে সম্ভাবনা বলেছে এখানে। কল্পনাটা কি? মানে অসম্ভব কল্পনা। যেমন আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, যদি আছে কি নাই আছে। আচ্ছা আমি যদি পাখি হতাম, আচ্ছা পাখি হওয়া কি সম্ভব? এটা অসম্ভব কল্পনা, এটা কল্পনা বোঝাইছে, এটা বুঝতে পারছো? তো আমি যদি পাখি হতাম, এটা অসম্ভব কল্পনা বোঝাইছে। এরকম যা আছে আমরা যা দেখছি, কামনা যদি বোঝায়, সম্ভাবনা যদি বোঝায়, কল্পনা বোঝায়। আবার শুধু যদি যখন যেন থাকবে, কামনা সম্ভাবনা কল্পনা থাকবে, তার নাম হচ্ছে নিত্যবিত্ত অতীত। তার নাম হচ্ছে নিত্যবিত্ত অতীত। যেহেতু অতীত চলে আসছে, আমরা আরেকটার অতীত শেষ করে, অতীতটা আমাদের শেষ হয়। নিত্যবিত্ত অতীত তো গেছে, আবার নিত্যবিত্ত বর্তমান। নিত্যবিত্ত অতীত গেছে না, সাধারণ অতীত। কি হচ্ছে? সাধারণ অতীত। আচ্ছা সাধারণ অতীতটা কি? সাধারণ অতীতটা কি? সাধারণ অতীতটা হচ্ছে কি জানেন? সাধারণ অতীতটা হলো সিম্পল। সাধারণ অতীতটা কি? সাধারণ অতীতটা আমি আবার বলছি, একটু খেয়াল করবে। সাধারণ অতীতটা হচ্ছে যে এক্ষুনি বা এই মাত্র, এক্ষুনি বা এই মাত্র দ্বারা যদি বাক্য শুরু হয়, এক্ষুনি বা এই মাত্র দ্বারা বাক্য শুরু হবে, সেটা সাধারণ অতীত। আমি এক্ষুনি জানলাম কুসুমে কীট আছে, এক্ষুনি বা এই মাত্র দ্বারা বাক্য শুরু সাধারণ অতীত। এক্ষুনি জানলাম কুসুমে কীট আছে, এই মাত্র শুনলাম যে তুমি ভালো রেজাল্ট করেছো। ব্যাস, এক্ষুনি বা এই মাত্র দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, সেটা হয়ে যাবে কি? সাধারণ অতীত। কী হয়ে যাবে? সাধারণ অতীত। আচ্ছা আরেকটা নিয়ম আছে নাকি? হ্যাঁ আছে। তোমার যা ইচ্ছে করো, আমি চললাম। তোমার যা ইচ্ছে করো, আমি চললাম।
এটা যদি কোনো বাক্য শুরু হয়, তোমার যা ইচ্ছা করো আমি চললাম, তোমার যা খুশি করো আমি চললাম, তোমার যা মন আমি তাই করো আমি চললাম, এরকম যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা হয়ে যাবে কি সাধারণ অতীত। সেটা কী হয়ে যাবে বলতো? সাধারণ অতীত। ঠিক আছে, সেটা কী হয়ে যাবে? সাধারণ অতীত। তাহলে আমরা সাধারণ অতীতে তার দুটো নিয়ম পড়ছি। একটা হচ্ছে যে এক্ষুনি বা এই মাত্র যদি কোনো বাক্য শুরু হয় সাধারণ অতীত, আর তোমার যা ইচ্ছা করো আমি চললাম যদি এরকম হয় তাহলে সেটা সাধারণ অতীত। তাহলে আমাদের সাধারণ অতীত শেষ, আমাদের নিত্যবৃত্ত অতীত শেষ। তাহলে এখন আমাদের তাহলে আর কি আছে? ঘটমান বর্তমান নামে একটা আছে, বাস। ঘটমান বর্তমান আছে। ঘটমান বর্তমানটা কি? বর্তমানের সময় আরেকটা হয়ে গেছে আমাদের ঘটমান বর্তমানটা। তাহলে কি ঘটমান বর্তমানটা কি জানো? ঘটমান বর্তমান আছে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাবে। বর্তমানের জায়গায় আরেকটা রয়ে গেছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, বর্তমান বর্তমান আছে যে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাবে। ভবিষ্যৎ সম্ভাবনা। আচ্ছা, ঘটমান বর্তমান মানে হচ্ছে যে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাবে। যদি ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায় তাহলে সেটা ঘটমান বর্তমান। যেমন উদাহরণটা কি? চিন্তা করো না আগামীকালে আমি আসছি। চিন্তা করো না আগামীকালে আমি আসছি। চিন্তা করো না আগামীকালে আমি আসছি, এটা ঘটমান বর্তমান, কারণ ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাইছে। চিন্তা করো না খুব শীঘ্রই দেখা হচ্ছে, এটা ঘটমান বর্তমান। কেন? কারণ এটা ভবিষ্যৎ সম্ভাবনা। যদি ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায় তাহলে সেটা হচ্ছে ঘটমান বর্তমান। বাস, তাহলে আমাদের মোটামুটি আমাদের শেষ ক্রিয়ার কাল বিশিষ্ট ব্যাপারে আমরা অধিকাংশ পড়ছি। আরও দুই একটা আছে, এটা আপনি একটু কষ্ট করে একটু শীটটা দেখলেই পড়ে ফেলবেন। সাধারণ বর্তমানে হচ্ছে অনুমতি প্রার্থনা, প্রাচীন লেখার উদ্ধৃতি হবে, অতীতকালে কি আসে নাই নিয়ে, অতীতকালে কি আসে নাই নিয়ে থাকবে, আর অতীতকালে কোনো প্রত্যক্ষ বাক্য শুরু হবে। সাধারণ বর্তমান শেষ। নিত্যবৃত্ত বর্তমানটা কি? অনিশ্চয়তা প্রকাশ করবে, স্থায়ী সত্য বোঝাবে, আর এনযুক্ত ক্রিয়া দ্বারা কোনো ঐতিহাসিক ইতিহাস বোঝাবে, আর কবিতার লাইন হবে সেটা প্রাচীন লেখকের। আর যদি যখন যেন থাকবে কামনা, সম্ভাবনা এবং কল্পনা যদি থাকে তাহলে সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আর যদি কামনা, সম্ভাবনা, কল্পনা না থাকে তাহলে সাধারণ হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। সাধারণ অতীতটা কি তাহলে? এক্ষুনি বা এই মাত্র যদি কোনো বাক্য শুরু হয় সেটা সাধারণ অতীত। আর যদি এমন হয় যে তোমার যা খুশি করো, তোমার যা ইচ্ছা করো আমি চললাম, যদি এরকম কোনো বাক্য শুরু হয় সেটা সাধারণ অতীত। ঘটমান বর্তমান আরেকটা আছে, সেটা হচ্ছে যে ঘটমান বর্তমানটা কি? ভবিষ্যৎ সম্ভাবনা যদি বোঝায়, ভবিষ্যৎ সম্ভাবনা, তাহলে সেটা হচ্ছে ঘটমান। আর এছাড়া বাকি যা থাকবে সব আরও এগুলো দেখে নিবা। তাহলে আমাদের হাঁটি হাঁটি পাবা করে আমাদের ক্রিয়ার কালটা শেষ হয়ে গেল। ঠিক আছে, ক্রিয়ার কালটা আমাদের শেষ। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিক্স, হচ্ছে ক্রিয়ার ভাব। এতক্ষণ তো ক্রিয়ার কাল দেখেছ, যেমন হচ্ছে টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখনটা আমরা কী দেখবো? এখন ক্রিয়ার ভাব দেখবো না, ক্রিয়ার ভাবটা একটু দেখি আমরা যে আসলে তার ভাবসাবটা কেমন, রাইট? আচ্ছা, ক্রিয়ার ভাবটা কি? এখন তো আমাদের এটা শেষ, ক্রিয়ার কালটা শেষ। এখন আছে ক্রিয়ার ভাব। তাহলে ক্রিয়ার ভাবটা দেখি আমরা কি আছে। ক্রিয়ার ভাব, ক্রিয়ার ভাব অর্থাৎ মানে ক্রিয়ার মুড, মানে মোড। এই মোডটা কি? চারটা। এক হচ্ছে নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, আর হচ্ছে অনুজ্ঞা। এই চার প্রকার ক্রিয়ার ভাব হয়েছে, এই চার প্রকার। হ্যাঁ, নির্দেশকটা কি? নির্দেশটা মানে হচ্ছে, নির্দেশক মানে হচ্ছে যে কোনো প্রশ্ন করা, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা নির্দেশক। অথবা বিবৃতিমূলক যদি কোনো বাক্য হয়, বিবৃতিমূলক, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য মানে হচ্ছে কোনো সেন্টেন্স কথা বলা, যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, এগুলো হচ্ছে নির্দেশক। বাস, প্রশ্ন করা, তুমি কি খাইছো, তুমি কি ঘুমাইছো, তুমি কি নাচছো, এগুলো হচ্ছে তোমাকে প্রশ্ন করছে, এটা হচ্ছে নির্দেশক। এটা কী হয়েছে বলো তো? নির্দেশক। সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে হচ্ছে যে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করবে, নির্ভরশীল হবে। কি হবে? নির্ভরশীল। একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল। যেমন যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো, সাপেক্ষ। যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো। যদি তুমি বই পড়ো তাহলে আমি বই পড়বো। যদি তুমি ঘুমাও তাহলে আমি ঘুমাবো। যদি তুমি নাচো তাহলে আমি নাচবো। এটা কী হবে? এটা সাপেক্ষ। এটা কী হয়ে যাবে? সাপেক্ষ। বাস, নির্ভরশীল হয়েছে। আচ্ছা, আকাঙ্ক্ষাটা কি?
আকাঙ্ক্ষাটা আছে যে যদি ক্রিয়ার শেষে আক এবং উক থাকে, কার শেষে বলো তো? ক্রিয়ার শেষে। ক্রিয়ার শেষে কি থাকবে? ক্রিয়ার শেষে আক অথবা উক থাকে। ক্রিয়ার শেষে আক এবং উক থাকবে। যেমন সে হাসুক, সে হাসুক, উক আছে। সে নাচাক, নাচাক, আক আছে, নাচাক, নাচাক। সে গাক, গাক, আক আছে, মানে সে নাচুক, সে হাসুক, সে গাক। এই যে আক এবং উক থাকবে যদি ক্রিয়ার শেষে, তাহলে সেটা হয়ে যাবে আকাঙ্ক্ষা। সেটা কি হয়ে যাবে? আকাঙ্ক্ষা। আর অনুজ্ঞাটা কি? অনুজ্ঞা জিনিসটা কি? অনুজ্ঞা, অনুজ্ঞা মানে হচ্ছে যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা। আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা এগুলো বোঝাবে অনুজ্ঞা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এতক্ষণ আগে আমরা কাল পড়ছিলাম, মনে আছে? ক্রিয়ার কাল। অনুজ্ঞা আছে কিন্তু অতীতকালে ক্রিয়ার কালে হয় না, অতীতকালে কখনো অনুজ্ঞা হয় না। ও যদি অতীতকালে কি অনুজ্ঞা হয় কখনো? অতীতকালে আদেশকে আমি আমি অতীতকালে অনুজ্ঞা যদি হয় তাহলে কী হবে ব্যাপারটা? সদা সৎপথে চলেছিলে, তাহলে এটা কি উপদেশ হয়? হয় না। যদি এবার সদা সৎপথে চলো, এটা হচ্ছে কি? উপদেশ হয়েছে। সদা সৎপথে চলিবে, এটা উপদেশ। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকালে অনুজ্ঞা হতে পারে, কিন্তু অতীতকালে কখনো অনুজ্ঞা হয় না। অনুজ্ঞা হয় কোন কালে? অতীতকালে কখনো অনুজ্ঞা হয় না। অনুজ্ঞা মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো হচ্ছে অনুজ্ঞা। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের তাহলে ক্রিয়ার ভাবটা তাহলে কী ছিল? এক নম্বর আবার বলছি নির্দেশক, মানে প্রশ্ন করবে, কারণ বিবৃতিমূলক বাক্য যদি হয় সেটা নির্দেশক হবে। আর যদি সাপেক্ষ মানে কি? যদি সাপেক্ষ মানে হচ্ছে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল হবে। যদি তুমি ভাত খাও তো আমি খাবো, যদি তুমি না আসো তাহলে আমি না আসবো, সাপেক্ষ শেষ। তারপর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? যদি ক্রিয়ার শেষে যদি শেষে আক এবং উক থাকে, যেমন সে হাস উক, সে হাস আক, সে নাচ আক, এগুলো যদি হয় তাহলে সে আকাঙ্ক্ষা। তাহলে অনুজ্ঞাটা কি? অনুজ্ঞা মানে হচ্ছে কোনো আদেশ, নিষেধ, উপদেশ, কোনো অনুরোধ, কোনো প্রার্থনা যদি হয় সেটা হচ্ছে অনুজ্ঞা। আর অতীতকালে কখনো অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা হয় বর্তমান কালের এবং ভবিষ্যৎকালে কোনো বাক্যে। সদা সৎপথে চল, কাজটা করো না, শুনুন যে না ওখানে যেও না, এগুলো হচ্ছে কি? অনুজ্ঞা, অর্থাৎ সরাসরি আমি বললাম আর কি। হ্যাঁ, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের এরই মাঝে আমাদের ক্রিয়ার কালটা একটু শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমাদের আছে কি? বচন। কি আছে বলেন তো? বচন। বছর পড়ার আগে আমরা আরেকটু জিনিস, একটা মজার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে বাক্য প্রকরণ। বা বাক্য প্রকরণ আমরা দেখে নেব সবাই একটু, বাক্য প্রকরণটা। বাক্য প্রকরণটা কি? বাক্য প্রকরণ, বাক্য জিনিসটা আসছে করতে গেলে বাক্য, রাইট। প্রথমে কি ছিল মনে আছে আপনাদের? বর্ণ ছিল, মানে কি ছিল বর্ণগুলা? অ, আ, এগুলো। তারপরে আছে যে বর্ণ থেকে আসছে কি? অ দিয়ে অজগর, অথবা আ দিয়ে আম, আম। এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা কি বন্ধু? শব্দ। তারপর হচ্ছে কি? আম খাই, আমি আম খাই। আমি একটা শব্দ, আম একটা শব্দ, খাই শব্দ, এটা পুরো মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। তার মানে বাক্য কি এমনি এমনি হয়েছে? না, বাক্যটা আসছে কার থেকে? শব্দ থেকে। শব্দ আসছে কার থেকে? বর্ণ থেকে। প্রথমে বর্ণ ছিল আ, অ, এটা থেকে আসছে একটা শব্দ, দুইটা শব্দ, দুইটা বর্ণের ক্ষেত্রে একটা শব্দ হয়েছে। আর প্রতিটা শব্দ যদি একসাথে, প্রতিটা শব্দ একসাথে যদি করি, আলাদা আলাদা শব্দগুলো যদি একসাথে করি, তাহলে একটা বাক্য হয়। এটা কি হয়? একটা বাক্য হয়। আমরা এখন সেই বাক্য পড়তেছি, আমরা এখন সেই বাক্য পড়ব, সেই বাক্য পড়তেছি আমরা, বাক্য প্রকরণ। আচ্ছা দেখি তো বাক্য প্রকরণ জিনিসটা কি? বাক্য প্রকরণটা আমরা এটা পড়লাম, বাক্য প্রকরণ তিনভাবে হতে পারে। একটা হচ্ছে সরল, একটা যৌগিক, আর একটা হচ্ছে জটিল অথবা মিশ্র। সরলটা কি জানেন? সরলটা কি? সরলটা হচ্ছে একটি কর্তা প্লাস একটি কর্ম থাকবে। যেমন আমি ভাত খাই, আমি হয়েছে একটি কর্তা, খাই হয়েছে একটি কর্তা না, সরি, একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া। আচ্ছা, একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, তার নাম হচ্ছে কি? সরল বাক্য, সিম্পল। যেমন আমি ভাত খাই, আমি হচ্ছে কর্তা, কে খায়? আমি খাই। কে কারা প্রশ্ন, সেটা করতেই হবে। কে খায়? আমি খাই, আমি হচ্ছে কর্তা। খাওয়া শেষ, এটা সমাপিকা ক্রিয়া। আমি বই পড়ি, পড়া শেষ, বই পড়ি,
আমি হচ্ছে কর্তা, আমি বই পড়ি অথবা আমি বর্ণমালা বই পড়ি, বাস আমি হচ্ছে এটা কর্তা, আর পড়া হয়েছে একটা কি, পড়া হয়েছে একটা কি ক্রিয়া। একটি কর্তা এবং একটি ক্রিয়া আছে কি নাই, আছে, তাহলে সরল বাক্য। কি বাক্য এটা? সরল বাক্য। এরপর যদি আমি বলি একটি কর্তা সমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা ক্রিয়া হবে না, আমি ভাত খেয়ে আমি গান গেয়ে এরকম হবে না, রাইট? একটি কর্তা হবে এবং সরল বাক্য অথবা একটি সমাপিকা ক্রিয়া থাকবে, তার নাম হলো কি সরল বাক্য। আর যোগী বাক্যটা কি? যোগী বাক্য হচ্ছে যে যদি একের অধিক কোনো সরল বাক্য পাশাপাশি থাকে, একের অধিক যদি কোনো সরল বাক্য পাশাপাশি, একের অধিক সরল বাক্য পাশাপাশি বলতে একের অধিক যদি কোনো কর্তা এবং সমাপিকা ক্রিয়া থাকে, একের অধিক বাক্য পাশাপাশি থাকে সেটা সরল বাক্য। নাকি একের অধিক সরল বাক্য যদি পাশাপাশি থাকে সেটা হয়ে যাবে যোগী। সেটা কি হয়ে যাবে? যোগী হয়ে যাবে। আমি ভাত খাই, আমি মাছ খাই, আমি বই পড়ি, সবগুলো আলাদা 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 সরল বাক্য। এবার আমি ভাত খাই কিন্তু মাছ খাই না, কিন্তু অনেকে আবার বলে যে যোগী বাক্যতে মাঝখানে যদি কিন্তু, সুতরাং, তবে, তারপর এগুলো থাকে তাহলে সেটা যৌগিক হয়ে যাবে। এটা আমি বলবো না। এগুলো থাকুক বা না থাকুক সেটা কোনো দেখার বিষয়, সেটা থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিলেন, পত্রিকার হেডলাইন ছিল, তিনি আসলেন, দেখলেন, চলে গেলেন। এরপর দিন ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসছিল, তিনি আসলেন, দেখলেন, চলে গেলেন, এটা কী ধরনের বাক্য? তিনি আসলেন একটা বাক্য, তিনি দেখলেন, তিনি চলে গেলেন, এখন তিনটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে একের অধিক যদি কোনো কর্তা এবং সমাপিকা ক্রিয়া থাকে, একের অধিক, তাহলে সেটা কি হয়ে যাবে? যৌগিক। সেটা কি হয়ে যাবে? যৌগিক বাক্য। বাস। তাহলে জটিলটা কি? জটিল বা মিশ্র হয়েছে যে যদি একটি কর্তা যদি একটি বাক্য আর একটি বাক্যর উপর নির্ভরশীল হয়। যেমন আমি স্কুলে এসে দেখলাম, হ্যাঁ কি দেখছেন ভাই? বলেন না, পরে বাক্যটা কি? আজকে স্কুল বন্ধ। এটা খণ্ডিত বাক্য, এটা আশ্রিত বাক্য আছে এখানে, ব্যাস। তার মানে কি? জটিল বা মিশ্র বাক্য। একটি জটিল বা মিশ্র বাক্য। যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো, যদি তুমি বই পড়ো তাহলে আমি বই পড়বো, যদি তুমি গান গাও তাহলে আমি গান গাবো। এটা কী হয়েছে বলো তো? জটিল বা মিশ্র বাক্য হবে। তাহলে আমি বাক্য তিন প্রকার, একটা সরল, একটা যৌগিক, একটা জটিল। সরল বাক্যটা কি? যদি একটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া থাকে তার সরল, আর যদি একের অধিক যদি কর্তা সমাপিকা ক্রিয়া থাকে পাশাপাশি তা সেটা হবে যৌগিক, মাঝখানে কিন্তু, তবে, তারপর, সুতরাং, থাকুক বা না থাকুক। জটিল মানে হচ্ছে একটি বাক্য যে আটটি বাক্য নির্ভর করে, সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। আমি একটা উদাহরণ যদি দিই এভাবে, আমি ভাত খাই, অর্থাৎ সেটা তো চরম সবাই হতে, যদি এভাবে উদাহরণ দিই, আমি তোমাকে করি, আমি তোমাকে করি, তোমরা যেটা বলো আর কি, সেটা আর কি, আমি তোমাকে করি, তাহলে সেটা কি? সরল বাক্য। যদি বলি আমি তোমাকে করি কিন্তু করি না, করি আবার করি না কিন্তু, তাহলে কটা আছে এখানে? দুইটা সরল, দুইটা সমাপিকা আছে, যোগী বাক্য। যদি তুমি আমাকে করো তাহলে আমিও তোমাকে করবো, একটি বাক্য আরেকটি বাক্য নির্ভর করছে, সেটা কি হবে? জটিল বা মিশ্র বাক্য। এটা কি হয়ে যাবে? জটিল বা মিশ্র বাক্য। তাহলে আমাদের বাক্য তিন প্রকার আমাদের শেষ। আমরা কি করব? এই তিন প্রকার বাক্য শেষ হওয়ার পরে আমরা এখন যেটা শিখবো অথবা সেটা জানবো, সেটা হচ্ছে যে বাক্যের গুণ। বাক্যের গুণ হলো তিনটা। তখন যা পড়লাম, এই বাক্যের গুণ হচ্ছে কটা? তিনটা। একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি এবং একটা যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? আবার হচ্ছে বাক্যের গুণ, তখন যা পড়লাম, এই বাক্যের তিনটা গুণ আছে। গুণ এটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে কি? শুনতে ইচ্ছা করবে। আসক্তি মানে কি? এলোমেলো থাকবে, সুশৃঙ্খলভাবে সেটা সুশৃঙ্খল করতে হবে, এটা অশৃঙ্খল আছে, সুশৃঙ্খল করতে হবে। আর যোগ্যতা মানে যোগ্যতা হারাবে। কীভাবে? দেখি, আমি ভাত আর বলবো না, শুনতে ইচ্ছা করতেছে না, যদি শুনতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা। আর যদি বলি যে আমি খাই কি, আমি খাই ভাত, তাহলে সেটা হবে কি? আসক্তি। যেরকম বলে দেই তোমাকে আমি বাস, আমি তোমাকে বাস দেই তোমাকে আমি বাস, তার মানে এলোমেলো আছে কি? নাই, আছে। এই যে এলোমেলো আছে, এটার নাম হচ্ছে আসক্তি। এটার নাম হচ্ছে কি? আসক্তি। বুঝতে পারছি? আর যদি বলে ছাগল আকাশে ওড়ে, আরে গাধা আকাশে ওড়ে, গাধা আকাশে ওড়া কি সম্ভব? ছাগল আকাশে কি সম্ভব? অসম্ভব ব্যাপার। যে যেটা পারে না যদি সেটা করে, তাহলে তার নাম হচ্ছে যোগ্যতা হারায়। কি হারায়? যোগ্যতা হারায়। বাক্যের তিনটা গুণ আমাদের শেষ, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। বাস। এখন বাক্য থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে, বাক্য চেঞ্জ, পরিবর্তনশীল সেটা আসতে পারে। সরল বাক্য যৌগী বাক্য কর কীভাবে? তাহলে আমি ভাত খাই, এটা সরল বাক্য। এটা যৌগী বাক্য কী হবে?
আমি ভাত খাই, যদি খাই আমি খাই, যদি তুমি ভাত খাও তাহলে আমি মাছ খাই, মানে আমি মাছ খাবো না, এরকম আর কি। মানে এটাকে তুমি আস্তে আস্তে যখন যৌগিক সরলা যৌগিক করবা, এরকম আছে বাক্যের পরিবর্তনটা। তবে আরেকটা কোশ্চেন এখান থেকে যদি আসে, সেটা এইভাবে আসতে পারে, বাক্য যেহেতু পড়তেছে কয়েকটা বাক্য একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বাক্যের ভুলগুলো আর কি। হ্যাঁ, তো ভুলগুলো কি একটু খেয়াল করো। যেমন আমি যদি বলি সকল আলেমরা আজকে, অথবা সকল ছাত্ররা GP5 পেয়েছে, যদি বলি সকল ছাত্ররা, যে সকল ছাত্র, সকল আছে বহুবচন, ছাত্ররা বহুবচন, দুইটা বহুবচন পাশাপাশি আসছে, সকল বহুবচন, ছাত্ররা বহুবচন, সকল আলেমরা, সকল বহুবচন, আলেমরা বহুবচন, দুইটা বহুবচন যদি পাশাপাশি বসে তাহলে সেটাকে কী বলা হয়? কে বলতে পারবো সেটাকে কী বলা হয়? সেটাকে বাহুল্য দোষ। যদি দুইটা বহুবচন পাশাপাশি একসাথে থাকে তাহলে সেটাকে বলা হয় বাহুল্য দোষ, রাইট? যদি আমি বলি যে তোমাকে আমি নিয়ে যাব ঘোড়ার শকটে, ঘোড়ার শকটে শব্দটা কি বলতো? ঘোড়ার শকট, ঘোড়ার শকট, ঘোড়া এটা হচ্ছে চলিত ভাষার শব্দ, শকট মানে হচ্ছে গাড়ি, ঘোড়ার গাড়ি, গাড়ি এটা শকট মানে হচ্ছে গাড়ি, বাস এই গাড়িটা হচ্ছে সাধু ভাষার শব্দ। কী ভাষা? সাধু। তার মানে চলিত এবং সাধু দুইটা একসাথে পাশাপাশি আছে। তো সাধু চলিত যদি একত্র হয় সেটা কী হয়? গুরুচণ্ডালী। এটা কী হয় বলতো? সাধু সাধু যদি একসাথে হবে গুরুচণ্ডালী, গুরুচণ্ডালী হবে, বাস। আর সকল আলেমরা যখন বলবো, সকল ছাত্ররা যখন বলবো, সকল ছাত্ররা, এটাও বহুবচন, এটাও বহুবচন, তাহলে সেটা কী হবে? বাহুল্য দোষ। এই ভুলটা কিসের বলতো? বাহুল্য দোষ। যখন বলবো তোমার হৃদয় মন্দিরে, তোমার কোন মন্দিরে বলো তো? যদি বলো তোমার হৃদয় মন্দিরে আমার বসবাস, আচ্ছা হৃদয় কি মন্দির আছে বলো তো? তোমার হৃদয় কি মন্দির আছে? আমাদের এদিকে নাই। হৃদয় মন্দির যখন বলবো তখন সেটা কি মন্দির? হৃদয় মন্দিরে হৃদয় মন্দির আছে না। এই যে উদাহরণটা দিয়েছি তোমাকে, এই যে তোমাদের উদাহরণ, এই একটা উপমা দিয়েছি তোমাকে, তোমার হৃদয়ের মন্দিরে আমার বসবাস, এটা ভুল উপমা। এটা কী হয়েছে? উপমাটা কি ভুল। তাহলে উপমার ভুল প্রয়োগ, এটা কী হবে বলো তো? উপমার ভুল, এটা উপমার ভুল। তার মানে বাহুল্য দোষ, গুরুচণ্ডালী, উপমার ভুল, এভাবে করে একটু পড়ে নিতে হবে এগুলো, বুঝতে পারছো এগুলো? তো আরটা আসছে, যদি আমি, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ, প্রপঞ্চ, আচ্ছা প্রপঞ্চ শব্দটা কি এখন আছে? না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে যে অব্যবহৃত শব্দ আর কি, হ্যাঁ, যেগুলোকে বলা হয়, এটা হচ্ছে যে অব্যবহৃত শব্দ যেগুলো, এটা প্রপঞ্চ, এইগুলো এখন আর নাই। এই জিনিসগুলো দেখে নেওয়া। তার মানে এর মাঝে শেষ করে আমাদের বাক্য প্রকরণ। বাক্যটা আমরা একবার বলছি, খেয়াল করে একবার শুরু থেকে। বাক্যটা হচ্ছে যে কয়েকটি শব্দ একত্র হয়ে যেটা হয় সেটা বাক্য হয়। এটা তিন প্রকার, এটা সরল, একটা যৌগিক এবং এটা জটিল। সরল বাক্যটা যদি একটি কর্তা এবং এটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা সরল বাক্য। যদি একের অধিক কোনো বাক্য পাশাপাশি থাকে, কোনো সমাপিকা ক্রিয়া থাকে, সেটা হচ্ছে যে যৌগিক বাক্য। আর যদি এমন হয় যে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করে, সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। এরা তিন প্রকার, একটা হচ্ছে যে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে শুনতে ইচ্ছে করবে, আসক্তি মানে হচ্ছে যে এলোমেলো থাকবে, সুশৃঙ্খল করবে, আর যোগ্যতা মানে হচ্ছে যে এটা যেটা বাক্য যেটা না সেটা করে, মানে যোগ্যতা হারায়, ঠিক আছে, সেটা হচ্ছে যোগ্যতা। এই বাক্যগুলোর আবার বিভিন্ন ভুল আসতে পারে, যেমন হচ্ছে যে উপমারে ভুল হয়েছে, যে হৃদয় মন্দির, আর গুরুচণ্ডালী ভুল হতে পারে, যেমন হচ্ছে যে ঘোড়ার শকট, অথবা শব দাহ, দাহ মানে হচ্ছে যে দাহ করা, মানে আগুন, আর শব মানে হচ্ছে মরা লাশ আগুন দেওয়া। তারপরে আরেকটা যদি বলি, সেটা হচ্ছে যে সকল আলেমরা, সকল ছাত্ররা, দুইটা বহুবচন একসাথে হয়েছে, এটা হচ্ছে বাহুল্য দোষ। এগুলো একটু তোমরা একটু কষ্ট করে একটু পড়ে নিতে হবে। তোর বাক্য শেষ আমাদের। এটা প্রতিটা, আমি বারবার বলি, প্রতিটা অধ্যায় যখন শেষ হয়, এটা অবশ্যই ভিডিওটা অফ রাখবে, সাথে সাথে করে পুরাটা যত আছে বই অথবা শিট সলভ করবে, অনুশীলন করবে, করে তারপরে নেক্সট টপিক্সটা পড়তে হবে, ঠিক আছে? যদি একসাথে সব টানা পড়ে যাও তাহলে সব হিজিবিজি সব মাথার উপর দিয়ে যাবে। এই জন্য একটা টপিক শেষ করে আর একটা টপিক্স অনুশীলন, প্র্যাকটিস সব শেষ করে তারপরে নেক্সট টপিক্সটাকে হয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের লাস্ট আছে কি বাকি? বচন। কি আছে? এটাও শেষ আমাদের, এটাও শেষ। তো বাকি হচ্ছে বচন। আচ্ছা, তো বচনটা তাহলে কি? বচন আমরা জানি যে এটা একটা সংখ্যার ধারণা। বচন মানে সংখ্যার ধারণা, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কেন? কারণ এটা হচ্ছে যে আমরা বচন মানে আমরা জানি সংখ্যার ধারণা, 1 বছর, 2 বছর, 2 বছর। পারিভাষিক মানে হলো যে শব্দ জিনিসটা হচ্ছে যেটা আপনি ইউজ করছেন, এটা আরেকটা অর্থে আসছে, যেটা ভোকাবুলারি, যেটা ইংলিশ পড়ি আমরা সেরকম না।
আমরা যে শব্দটা পড়ছি একরকম, কিন্তু এটা বোঝাবে আরেকটা জিনিস। অর্থাৎ প্রাচীনকাল, অর্থাৎ প্রাচীনকালের কোনো ইয়ার সাথে যদি মিল থাকে, সভ্যতার সাথে যেগুলো মিল থাকে সেগুলো হচ্ছে যে পারিভাষিক শব্দ বলা হয়। যাই হোক, বচনটা হচ্ছে পারিভাষিক শব্দ এবং অর্থ হলো সংখ্যার ধারণা। আচ্ছা, সেটা কীভাবে? এটা দুই প্রকার, একটা হচ্ছে এক বচন, একটা বহু বচন। এক বচন আমরা জানি যে এক বচনে আমরা সবসময় বলি যে একটা, দুইটা, এগুলো এক বচনে। বহু বচন আছে যে গুলো মানে অনেকগুলো আর কি, একসাথে গোলাগুলো গোলেন। তো পরীক্ষা আসে কীভাবে? পরীক্ষা আসে যে আসতে পারে এক বচন ব্যবহার করে বহু বচন একটা উদাহরণ দিতে পারে, অথবা বহু বচন ব্যবহার করে এক বচন একটা উদাহরণ দিতে পারে। তাই কীভাবে সেটা? এক বচন ব্যবহার করে বহু বচন উদাহরণটা কী হতে পারে? যেমন এক বচন ব্যবহার করে বহু বচন উদাহরণটা কী হতে পারে? যেমন এক বচনে একভাবে, যেমন এটা কি উদাহরণটা কি একদম খেয়াল করবেন। এক বচন ব্যবহার করে বহু বচন। ছেলেটি কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেল। কবিতা প্রথমে লিখছে করে একটা, এরপর লিখছে করে আরেকটা, এরপর লিখছে এখন সে কি কবি। এখন সে কি বলেন তো? কবি। তাহলে কবিতা লিখতে লিখতে সে কবি হয়ে গেল। প্রথমে লিখছে একটা, এখন সে কি বলেন তো? কবি। তারপরে এর এক বচন ব্যবহার করে কী হয়েছে? বহু বচন হয়েছে। এক বচন ব্যবহার করে কী বলেন তো? বহু বচন হয়েছে। আবার বলছি, এটা এক বচন ব্যবহার করে বহু বচন। কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেল। বুঝতে পেরেছেন? এরকম সে জবাই করতে করতে কষাই হয়ে গেল। প্রথমে শুরু করছে একটা, তো এটাকে কি বলা হয়? এক বচন ব্যবহার করে বহু বচন। তাহলে বহু বচন ব্যবহার করে এক বচন, সেটা কি? আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা কাদের? আমাদের এটা কি এক বচন নাকি বহু বচন? এটা বহু বচন। তা আমাদের এটা বহু বচন, দেশটা হচ্ছে এক বচন। তাহলে আমাদের বহু বচন, দেশটা এক বচন, তাহলে বহু বচন ব্যবহার করে এক বচন। আমি যদি বলি যে আমাদের দেশটা, আমাদের দেশ, ওকে, আমাদের দেশ যদি বলি, তাহলে আমাদের এটা যদি বলি, তাহলে সেটা কি হয়ে যাবে? আমাদের এটা বহু বচন, দেশটা হচ্ছে কি এক বচন। তাহলে এটা কি হয়েছে? এক বচন ব্যবহার করে বহু বচন নাকি বহু বচন ব্যবহার করে এক বচন? এটা বহু বচন ব্যবহার করে এক বচন হয়েছে। আর এক বচন ব্যবহার করে বহু বচন কি হবে? যেমন কবিতা লিখতে লিখতে, কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেল। কবিতা প্রথম লিখতে করা একটা, এখন সে কি কবি। তো এটা কি এক বচন ব্যবহার করে, এটা এক বচন কবিতা, এখন সে কি কবি। অনেকগুলা কবিতা একত্র হয়ে কী হয়েছে? বহু বচন হয়েছে। তার মানে এটা কি হয়েছে? কবি। তার মানে এটা হচ্ছে এক বচন ব্যবহার করে বহু বচন, আর এটা হচ্ছে বহু বচন ব্যবহার করে এক বচন। এই যেটা আসলে বুঝতে পেরেছেন। আমরা আর একটু সামনে যাবো। সামনে যাই দেখলাম যে বচনে আর কি আছে। বচনে আছে এই জিনিসগুলা উন্নত প্রাণীবাচক শব্দে, অথবা উন্নত প্রাণীবাচক শব্দে বচনগুলো কি উন্নত প্রাণীবাচে, ঠিক আছে? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এগুলো হচ্ছে উন্নত প্রাণীবাচক। কোন প্রাণীবাচক? উন্নত। উন্নত প্রাণীবাচক। উন্নত প্রাণীবাচক সেটা কি হবে? গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ। গণ, আপনারা জানেন যে জনগণ এটা উন্নত প্রাণী না? জনগণ কি ইতর প্রাণী? জনগণ কি অপ্রাণীবাচক শব্দ না? জনগণ এটা উন্নত প্রাণী, রাইট। আর বৃন্দ, সম্মানিত শ্রুতিবিন্দু, সম্মানিত শ্রোতাবিন্দু, সম্মানিত শিক্ষক মণ্ডলী আছে। মন্ত্রীবর্গ, মন্ত্রীরা কি উন্নত প্রাণী না? মন্ত্রীবর্গ, মন্ত্রী আছে। তাহলে গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ এগুলো হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে আসে। উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচন, আমরা যা পড়াচ্ছি সবগুলো বহু বচনে পড়াচ্ছি এখন। উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে আসে, বুঝতে পারছি? আচ্ছা, প্রাণী এবং অপ্রাণী যদি হয়, সেটা প্রাণী অথবা অপ্রাণী, ঠিক আছে? তাহলে সেটা কি? কুল, সকল, সব, সময়, চারটা মুখস্থ রাখতে হবে আপনাদের। কুল, সমূহ, সকল, সব। কুল, সকল, সব, সমূহ। কুল, সকল, সব, সমূহ। কুল, সমূহ, সকল, সব, এগুলো যদি আসে তাহলে বুঝতে হবে আপনাকে এগুলো প্রাণী এবং অপ্রাণী দুইটাতে ব্যবহৃত হয়। যেমন পক্ষী, কুল আছে, বাস এটা প্রাণীবাচক শব্দ, ঠিক আছে? মাথা রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি শুধু বলে শুধু অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক শব্দগুলোকে শুধু অপ্রাণ মানে যেগুলো প্রাণ নাই, প্রাণহীন, এটা কি? যেমন আবলে গুচ্ছ, দামনিকুর, আবলে
গুচ্ছ দাম নিকর পুঞ্জ মালা রাজে রাশি নিচয়। এ কয়েকটা দেখো, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, এগুলো ইত্যাদি যেগুলো থাকে তাহলে সে অপ্রাণীবাচক। কোথায় আছে? অপ্রাণী, অপ্রাণীবাচক। উদাহরণগুলো কি দিয়ে দিচ্ছি? যেমন মেঘপুঞ্জ, পুঞ্জ, মেঘপুঞ্জ, পুঞ্জ, মেঘপুঞ্জ, এই যে পুঞ্জ আছে কি না? আছে। মেঘমালা, মেঘের কি প্রাণ আছে? অপ্রাণীবাচক। ঠিক আছে। যদি বলে যে তারপরে হচ্ছে মেঘ, তারকা রাজি, রাইট, তারকার কি প্রাণ আছে? নাই। তারকা রাজি, রাজি আছে কি না? আছে। তারকা রাজি। মেঘ রাশি, ঠিক আছে, রাশি আছে কি না? আছে। এরকম যদি বলি আমরা আবলি, গুচ্ছ, দাম, নিকুর, পুঞ্জমালা, রাজি, রাশি, ঠিক আছে। যদি এগুলো শেষে থাকে এরকম তারকারা, যেটা তারকার কি প্রাণ আছে? নাই। এই যে এগুলো অপ্রাণীবাচক শব্দ, এগুলো কি বাচক বলতো? অপ্রাণীবাচক শব্দ। আর তাহলে যদি আমি বলি যে তাহলে আর একটা জিনিস, প্রাণীবাচক, অপ্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক সবই শিখলাম আমরা। একটা আমাদের আরেকটা বাকি আছে, এটা হচ্ছে ইতর প্রাণী, নাকি? হ্যাঁ, ইতর প্রাণীবাচক, এটা দরকার নাই। আরেকটা সেটা হচ্ছে যে শুধু পশুর ক্ষেত্রে, অর্থাৎ পশু পাখির ক্ষেত্রে যেটা হয়, পশুর ক্ষেত্রে তাহলে কি হবে? পশুর ক্ষেত্রে যে বহু বচন দুইটা, সেই দুইটা কি? এটা হচ্ছে জুত, এটা হচ্ছে পাল। যেমন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, এই যে পাল, গরুর পাল, এই যে পালটা হচ্ছে কি? পশু পাখির ক্ষেত্রে। জুত মানে কি বলেন তো? হস্তি জুত। কি জুত? হস্তি জুত। তাহলে আমাদের জুত এবং পাল এই দুটা ব্যবহৃত হয় কার ক্ষেত্রে? পশু পাখির ক্ষেত্রে। আমাদের বচনের মূল হিংসটা তাহলে কি? এটা বোঝাচ্ছে। বচন মানে হচ্ছে যে সংখ্যার ধারণা, বহু বচন, এক বচন, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। আর বচন আমরা আজকে প্রকৃতিপত্র পড়ছিলাম। আপনি বলেন তো বচনটা তার প্রকৃতিপত্র কি হবে? বচ অন, অন আছে কি না? আছে, অনট। তাহলে বচ, এটা মূল আছে ধাতু কি? বচ। তার মানে বচ এটা একটা ক্রিয়া বা ধাতু, এটা নাম না। যদি ক্রিয়া বা ধাতু থাকে তাহলে অবশ্যই এটা কৃতপ্রত্যয়। এটা কৃতপ্রত্যয় থেকে আসছে। কোন কৃতপ্রত্যয়? সংস্কৃত কৃতপ্রত্যয় ছিল। আর যাই হোক, বচনটা আমরা পড়ছিলাম উন্নত প্রাণীবাচক শব্দে। প্রথমে বলছিলাম এক বচন ব্যবহার করে বহু বচন। যেমন কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেল, এটা এক বচন ব্যবহার করে বহু বচন হয়েছে। তারপরে বলছিলাম যে আমাদের দেশটা আমাদের, বহু বচন, এটা মানে বহু বচন ব্যবহার করে এক বচন হয়েছে। বাস, এটা শেষ। এরপরে বলছিলাম আমি যে উন্নত প্রাণীবাচক শব্দ কি? গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ, এগুলো ব্যবহৃত হয়। আবার বলছিলাম প্রাণী এবং অপ্রাণীবাচক, সেটা হচ্ছে কি? কুল, সকল, সব, সমূহ, এই চারটা। বাস, এটাও শেষ। আবার বলছিলাম যে শুধু অপ্রাণীবাচক শব্দে আবলি, গুচ্ছ, দাম, নিকুর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, সবগুলোর একটা একটা উদাহরণ আছে। তারপর আমি দুইটা উদাহরণ দিয়েছিলাম। একটা হচ্ছে তারকা রাজি, তারকার কি প্রাণ আছে? নাই, তাহলে অপ্রাণীবাচক। ঠিক আছে। মেঘপুঞ্জ, মেঘ রাশি, এগুলো কি প্রাণী আছে? এগুলো কি প্রাণ আছে? নাই, এগুলো অপ্রাণীবাচক শব্দ। তো পশুর ক্ষেত্রে তাহলে কি হবে? বহু বচন, পশুর বহু বচনে জুত এবং পাল, হস্তি জুত, মানে অনেকগুলা হস্তি একসাথে হস্তি জুত। রাখাল গরুর পাল লয়ে যায়, গরুর পাল, এই পালটা হয়েছে কি? বহু বচনে ব্যবহৃত হয়েছে। বাস্তবে আমাদের এর মাধ্যমে বচনও শেষ হয়ে গেল। ঠিক আছে। আর এগুলো একটু প্র্যাকটিস করতে হবে প্রচুরভাবে। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা ভালোভাবে পারবেন। যতই অনুশীলন করবেন ততই ভালো পারবেন। এই জন্য যত অনুশীলনের চেষ্টা করবেন, যাই পান, যে কোনো কিছু পান, তাহলে অনুশীলনের জন্য, সলভ করার জন্য আপনার জন্য সবচেয়ে মুখ্য বিষয়। ঠিক আছে। এটা কথা আছে না যে যতই পড়িবে ততই শিখিবে, নাকি ততই ভুলিবে। এখন তো সেটাই হচ্ছে। অধিকাংশ আপনারা আছেন যে যতই পড়তেছেন ততই ভুলতেছেন, ততই এলোমেলো গোছাচ্ছেন, তত আওলা জেলা হয়ে যাচ্ছে। এদের সমস্যা হলো আপনি অধিক পড়াশোনা করলে এমন হবে, ব্যাপার না। এটা একটু টেনশন করার কিছু নেই। ওটাকে আপনি একটু ওভারকাম করতে হবে, এই জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হবে আরেকটু। আর এই যে প্রবলেমগুলো যতগুলো একসাথে হবে সবগুলো একত্র করে, ঠিক আছে, এটা কোশ্চেন দেখবেন, যে আপনার আশেপাশে যারা টিচাররা থাকবে অথবা যা থাকবে, কোশ্চেনগুলো একটা করবেন যে হ্যাঁ এটা আমি বুঝে নিই, একসাথে নোট করে কোশ্চেনগুলো একদিনে সব বুঝে নেবেন, এমন চেষ্টা করবেন। ঠিক আছে। কঠিন বলতে কোনো কিছু নেই, সব সহজ। শুধু কী দরকার? ইচ্ছা শক্তিটা। তারই মাঝে আমাদের আজকে একটা টপিক শেষ হয়ে যাচ্ছে। আজকে একটা লেকচার শিট, আবার লেকচার শিট হয়ে গেছে। ধাতু, প্রকৃতিপ্রত্যয়, বাক্য প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, বচন, চমৎকার একটি লেকচার শিট, গুরুত্বপূর্ণ। এই লেকচার থেকে আমাদের দুইটা কোশ্চেন 100% থাকবে। আশা করি আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়বেন।
ভালো থাকবেন, আমাদের পরবর্তী লেকচার পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।